আসসালামু আলাইকুম। আমাদের টপ 30 সিকিউ সিরিজের আরেকটা লেকচারে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা পড়ব তাপগতিবিদ্যা চ্যাপ্টারটা। আমি তাপগতিবিদ্যা চ্যাপ্টারে আজকে অনেক সূত্র দেখব, অনেকগুলা জিনিস দেখব, অনেকগুলা কনসেপ্ট দেখব। এই চ্যাপ্টারটা আসলে এতটাই বড় যে এই চ্যাপ্টার থেকে আমাদের 2টা সিকিউ হবে। দেখবা যে সেকেন্ড পেপারে আমাদের প্রত্যেকটা চ্যাপ্টার থেকে একটা সিকিউ হলেও এই চ্যাপ্টারটা থেকে 2টা সিকিউ হয়। আবার দেখবা ভেক্টর চ্যাপ্টার থেকে ফার্স্ট পেপারে ভেক্টর চ্যাপ্টার থেকে প্রায় টাইমে 2টা সিকিউ হওয়ার সম্ভাবনা থাকে। তার মানে আমাদের যেহেতু এই চ্যাপ্টার থেকে 2টা সিকিউ, তার মানে অনেক সূত্র পড়া লাগবে। তার জন্য আমি তোমাদেরকে এতটা সুন্দর করে গুছিয়ে দেওয়ার জন্য তোমরা দেখো সবগুলা সূত্রকে আমি একদম ভালো মতো সাজিয়ে নিয়ে আসছি। এগুলা ব্যাখ্যা করব, এগুলাকে একদম পুরো প্রত্যেকটা জিনিস কিভাবে হয়েছে, কিভাবে মনে রাখবে, কোন কোন ওইতে এই সূত্রগুলা আমি ধরো লিখে 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 প্রত্যেকটা জিনিস করাতে হয়তো বা টাইম লাগতো। এই জন্য আমি কি করছি, তোমাদের টাইমটা সেভ করার জন্য আমি কি করছি, সূত্রগুলো আগে থেকে সেট করে রাখছি। এতে তোমাদের জন্য যেহেতু চ্যাপ্টারে অনেক সূত্র শেখা লাগবে আমাদের, তার জন্য আমি কি করছি, এগুলো আগে থেকে সেট করে রাখছি। তারপরে আমরা আস্তে ধীরে এতগুলো হলো সূত্র, তারপর আমরা সিকিউর দিকে যাব। ঠিক আছে, তো আজকের ব্যাকগ্রাউন্ডটা একটু সাদা নিয়ে আমরা কাজ করতেছি। তো সাদা নেওয়ার উদ্দেশ্য তো হয়তো বা বুঝতেই পারতেছো, কারণ হলো যে যেহেতু আমরা সূত্রগুলো নিয়ে আসছি, সব ব্যাকগ্রাউন্ড হলো সূত্রগুলো কালো, তার জন্য আমাদের সাদাটা না দিলে আমাদের ফুটে উঠতো না। তো এবার আসি মেইন কথায়, সেটা হলো যে তাপগতিবিদ্যা চ্যাপ্টারটা আশা করি যে আজকের ক্লাস করলে আর কোনো ধরনের প্রবলেম থাকবে না। এখানে কয়েকটা ধরনের প্রশ্ন হয়, এখানে কয়েক ধরনের টপিক থেকে প্রশ্ন হয়। একেবারে বেসিক যে টপিকটা থাকে সেটা হলো যে আমরা হয়তো বা দেখবো যে থার্মোমিটারে এই জিনিসপাতি থেকে একেবারে প্রশ্ন হয় না বললেই চলে, মাঝে মাঝে দিয়ে দিতে পারে, বাট এটা হওয়ার সম্ভাবনা নাই বললেই চলে। মেইনলি প্রশ্ন হবে যে আমাদের সমষ্ণ প্রক্রিয়া এবং রুদ্ধতাপীয় প্রক্রিয়া। আরেকটা প্রশ্ন হবে কি, আমাদের তাপগতিবিদ্যার প্রথম সূত্র। তাপগতিবিদ্যার প্রথম সূত্র থেকে প্রশ্ন হবে সমষ্ণ প্রক্রিয়া, রুদ্ধতাপীয় প্রক্রিয়া। সমষ্ণ প্রক্রিয়ার মধ্যে থেকে আমাদের কি কি প্রশ্ন হয় বলতো, কাজটা মেইনলি প্রশ্ন হয়, এবং রুদ্ধতাপীয় প্রক্রিয়া আমাদের কাজটা প্রশ্ন হয়। এইগুলা না, এই যে দেখো আমাদের প্রশ্ন হবে মেইনলি তাপগতিবিদ্যার প্রথম সূত্রটা থেকে। তারপর আমাদের প্রশ্ন হবে সমষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে, রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে যেই সূত্রগুলো আমরা দেখি, এই সূত্রগুলো কিভাবে আসছে কি আসছে সব আমরা বিস্তারিত পরে কথা বলতেছি। সমষ্ণ প্রক্রিয়া কৃত কাজ, রুদ্ধতাপীয় প্রক্রিয়ার কৃত কাজ। আর আমরা তাপীয় ইঞ্জিনটা দেখব। এখানে 2টা পার্ট থেকে হয়, সমষ্ণ রুদ্ধতাপীয় মিলে একটা হয়, আর একটা হয় তাপীয় ইঞ্জিন। তারপর হলো যে তোমরা হয়তো বা জানো যে এন্ট্রপি টপিকটা, রেফ্রিজারেটর, এগুলা মিলে একটা হয়। আর কার্নো ইঞ্জিনটা একেবারে মানে হয় না বললেই চলে, এটা বললে ভুল হবে। কার্নো ইঞ্জিন থেকে প্রশ্ন হয়, কিন্তু ওইটাকে কানেক্ট করে দেয় আসলে কার সাথে, ওই যে সমষ্ণ এবং রুদ্ধতাপীয় প্রক্রিয়ার সাথে। যেহেতু আমরা জানি যে কার্নো ইঞ্জিনে কি কি ঘটনা ঘটে, সমষ্ণ প্রসারণ হয়, তারপর হলো সমষ্ণ সংকোচন হয়, রুদ্ধতাপীয় প্রসারণ হয় এবং রুদ্ধতাপীয় সংকোচন হয়। আমরা সব বিষয়গুলো এক এক করে দেখবো। ঠিক আছে, তো এক এক করে প্রত্যেকটা জিনিস যখন আমরা করবো আশা করি তখন ক্লিয়ার হয়ে যাবে। তো আমাদের টপিক 1 যেটা, আমি এই কারণে এই চ্যাপ্টারটাতে আসলে কিছু বাদ দিই নাই, এই 2-1টা টপিক বাদে সবে পড়া লাগবে। তো এগুলো যেগুলো একেবারে কম ইম্পর্টেন্ট, ওগুলো জাস্ট আমি হালকা করে দেখাই যাব। ঠিক আছে, টপিক 1 খুব বেশি ইম্পর্টেন্ট না। আমরা 2টা ধরো থার্মোমিটার নিলাম। 2টা থার্মোমিটারের মধ্যে তুমি দেখো, একটা থার্মোমিটারে আমরা আইস পার্ট থাকে, একেবারে একেবারে ঠান্ডা অবস্থায় থাকবে, আর একটা থাকবে কি আমাদের ধরো মধ্যস্থল মানে থিটার অবস্থায় থাকবে, যেটা আমরা বের করতে বলি। আর একটা থাকবে কি বলতো ভাইয়া, স্টিমে থাকবে। এখন এমন যখন থাকে, আমরা জাস্ট নর্মালি দেখো এখান থেকে এই সূত্রটা আমরা মনে রাখতে হবে। এটা মাঝে মাঝে মানে এটা হয়তো বা এমসিকিউর জন্য তোমাদের লাগতে পারে, তেমন অন্য কোনো কাজেই লাগবে না, বুঝতে পারছো? কি মনে রাখবা, থিটার মাইনাস থিটার আইস। আইস এইখানে আমাদের বের করতে বলে থিটারের মানটা। কিভাবে বের করতে বলে দেখো, আমাদের কি থিটারটা দিয়ে কি বোঝায় বলতো, যে কোনো তাপমাত্রা আমাকে, আর থিটার আইস দিয়ে বোঝায় বরফ বিন্দুর তাপমাত্রা। তখন আমাকে পরীক্ষায় বরফ বিন্দু তাপমাত্রা বলা থাকে, বাষ্পবিন্দুর তাপমাত্রা বলা থাকবে। থিটার স্টিম, দেখো স্টিম মাইনাস থিটার আইস। ঠিক আছে, আর এখান থেকে এক্স থিটার মাইনাস এক্স আইস, আর কি হবে এক্স স্টিম মাইনাস এক্স আইস। বুঝতে পারছো? তো এখানে দেখো, তো একদম একদম সেম কালারের সেম জিনিস, জাস্ট পার্থক্য কি বলতো, এখানে থিটার এগুলো হলো তোমার হলো যে এক্স দিয়ে প্রকাশ করছে। স্টেম মানে বাষ্পবিন্দু তাপমাত্রা, আর এক্স আইস বলতে বোঝায় বরফ বিন্দুতে আমাদের উষ্ণতা মিতিক ধর্মের মান, বরফ বিন্দুতে আইসে। আর স্টিম হলো বাষ্পবিন্দুতে আমাদের উষ্ণতা মিতিক ধর্মের মান। তার মানে কি, এই পয়েন্টগুলো, এই নামগুলো আমাদের মনে রাখতে হবে। ঠিক আছে, যে কোনটা দিয়ে আসলে কি প্রকাশ করে। যখন আমার পরীক্ষা আমি ধরো সূত্রটা মনে রাখছি, কিন্তু আমি যদি পরিচয় না জানি তাহলে কিন্তু আমরা লিখতে পারবো না। আমাকে কিছু স্টুডেন্ট এমন এমন মেসেজ দেয়, মানে কখনো তারা পড়ে নাই, শুধু আমার এই ক্লাসের উপর ডিপেন্ড করে তারা এইচএসসি পরীক্ষা দিবে হয়তো বা, এমনও হয়তো বা অনেক শিক্ষার্থী থাকে আমার কাছে, মানে
এদের উদ্দেশ্যে আমি বলি, আমি কিন্তু সব ক্যাটাগরি অনুযায়ী আমাকে চিন্তা করা লাগে, ঠিক আছে? আমি ধরো এখন যদি এই কনসেপ্টগুলা এটা যদি আমি অনেকক্ষণ আলোচনা করি তাইলে তো হয় না, কারণ এটার আলোচনা অনেক বেশি, কারণ এটা অনেক সুন্দর করে প্রুভ করা যায় এই সূত্রটা কই থেকে আসছে। এখন আমি যদি এই সূত্র আলোচনায় চলে যাই তাহলে তো আর ভাই আলটিমেটলি আমার মেইন জিনিসগুলো পড়া হবে না। আমরা এমনভাবে পড়বো যেহেতু পরীক্ষার একদম আগ মুহূর্তে আমরা চেষ্টা করবো যে ক্লাসগুলোকে হয়তোবা, আমি তো প্রথম দিকে তোমাদের কথা বিবেচনা করে তোমাদের কথা শুনে অনেক ছোট করে ক্লাস নেওয়া লাগছিল, এখন হয়তোবা আমরা ক্লাসটা একদম মিডিয়াম রেঞ্জে যাতে সবার উপকারে হয় এবং তোমরা যাতে সব ধরনের ক্যাটাগরি সিকিউ সলভ করতে পারো এমনভাবে ক্লাসটা আমরা নিব, ঠিক আছে? তো চলো এরপরে দেখো ভাইয়া থিটার স্টিমটা কি। থিটার স্টিমটা তো বললাম যে বাষ্পবিন্দুতে, আর থিটার আইস তো তোমরা জানো। আর এক্স স্টিম বলতে কি বোঝায় দেখ বললাম বাষ্পবিন্দু তাপমাত্রা, আর আইস দ্বারা বরফ বিন্দু তাপমাত্রা। এইখানের মধ্যে সূত্রের মধ্যে থেকে ডিরেক্ট মানে এগুলো সবগুলোর মান দেওয়া থাকে, তারপর তুমি কি করো এই থিটার মানটা বের করো, পারবা না? এটা খুবই নর্মাল কনসেপ্ট, নর্মাল কোশ্চেন, ঠিক আছে? নর্মাল টপিক, তো এটা খুব বেশি ইম্পর্টেন্ট না আমাদের জন্য। এবার আসো আমাদের বিভিন্ন, দেখো আমাদের বিভিন্ন তাপমাত্রা স্কেলের ক্ষেত্রে কি কি হয়। এখন বিভিন্ন তাপমাত্রা স্কেলের ক্ষেত্রে এই ইকুয়েশনটা এখান থেকে আসছে, এখান থেকে মেইনলি এই ইকুয়েশন থেকে মেইনলি এটা আমাদের চলে আসছে। কিভাবে হয়েছে দেখো, সি, এই যে দেখো সি, এটা কে বলো তো ভাইয়া, এই যে থিটারটা, আর এখানে সি এখানে কত আসছে বলো তো ভাইয়া, এই যে দেখো সি -0 আর পার্থক্য আসে 5। আবার দেখো এফ -32 পার্থক্য আসে কত, এই যে এখানে পার্থক্য আসে 9। তারপর দেখো কে -273 পার্থক্য আসে কত 5। বুঝতে পারছো? এই সূত্র থেকে কিন্তু এটা আসছে। তো এখানের মধ্যে সি বলতে এগুলো কি বোঝায়, আমরা এইখানে প্রশ্ন হয় কি আমাদের তাপমাত্রা যেহেতু স্কেলের সাথে সম্পর্ক, সেলসিয়াস থেকে ফারেনহাইটে খুবই রেয়ার কেসে কোশ্চেন হয় না বললেই চলে, ঠিক আছে? সেলসিয়াস থেকে এমসিকিউতে হবে যে সেলসিয়াস স্কেলে তাপমাত্রা আছে সেটা ফারেনহাইটে কত হবে। তখন আমরা ফারেনহাইটে জানতে চাইলে কি করি, তোমরা হয়তো সবাই জানো F -32/9, এটা দিয়ে আমরা সেলসিয়াসের মানটা বসে ফারেনহাইটটা বের করি। আবার অনেক সময় আমাদেরকে কি জানতে চাই বলো তো, ফারেনহাইট দেওয়া আছে আমাদেরকে বলে কেলভিনটা বের করতে, তখন আমরা ফারেনহাইট এবং কেলভিনের মধ্যে সম্পর্ক করি, মানে F -32/9 = K -273/5 এরকম। এই ধরনের আমরা কিন্তু এইভাবে ইকুয়েশনগুলো নিয়ে আসছি। তার মানে কি আমাদের যখন সেলসিয়াসের তাপমাত্রা দেওয়া থাকবে, ধরো আমাকে বলছে যে আজকে রাজশাহীর টেম্পারেচার হলো 40 ডিগ্রি সেলসিয়াস, রাজশাহীর টেম্পারেচার কত 40 ডিগ্রি সেলসিয়াস। এখন তো আমাকে প্রশ্ন করছে যে সেটা কেলভিন স্কেলে কত, কেলভিন স্কেলে রাজশাহীর তাপমাত্রা কত আর ফারেনহাইট স্কেলে কত, এই হলো আমার প্রশ্ন। তখন আমি কি উত্তর করব, দেখো আমি কি উত্তর করব, একটু দেখো আমি সূত্রটাকে একটু সরাই নিছি। এবার দেখো তাহলে আমাকে কি উত্তর করা লাগবে, আমার প্রথমত দেখো আমি যখন ফারেনহাইটে বের করব তার মানে আমি এই সূত্রটা ইউজ করব। আমার সেলসিয়াসে কত বলছে 40/5 আর F -32 কত বাই 9, তার মানে এইটা করলে হয়েছে 8 আর F -32, আর এখান থেকে করলে আসবে কত দেখো 8 × 9 আর এটা আসবে কত 72, মানে F = আসবে কত 72 + 30 32, তার মানে আসবে কত 104, মানে 104 ডিগ্রি ফারেনহাইট। ওই যে আমরা অনেক সময় জ্বর হলে আমরা বলি যে এত ডিগ্রি ফারেনহাইট হয়েছে, তখন আমরা বলি না যে আমার গায়ের তাপমাত্রা হলো 30 ডিগ্রি সেলসিয়াস, এটা বলি না, আমরা কি বলি যে আমাদের টেম্পারেচার কত, আমরা বলি যে এত ডিগ্রি ফারেনহাইট। তার মানে আমরা তাপমাত্রা আমরা কিন্তু প্রকাশের এগুলো কিন্তু সব স্কেল, এক একটা স্কেল। তারপরে যখন আমাকে ক্যালভিনে বলছে তখন আমি কি করব, এই যে দেখো C/5 K -273/5, তো সি এর মান তো আমাকে বলাই আছে 40/5 আর K -273/5, তাহলে একই নিয়ম, তার মানে K 273 আর এটা হবে কত 8 মানে 40, তার মানে এটা করলে যা হবে K = আসতেছে কত 273 + 40, এটা করলে আসতেছে কত দেখো 300 কত 313। এই তো এরকমই, বুঝতে পারছো? তার মানে এইভাবে আমরা চাইলে যেই কোনো ধরনের প্রশ্নর অ্যান্সার করতে পারবো। এটা মনে হয় হ্যাঁ, এই যে যেই কোনো ধরনের কোশ্চেন আসলে আমরা কি করব অ্যান্সার করতে পারবো। আশা করি পারবা না বলো তো? অবশ্যই পারবো, আমরা যেই কোনো প্রশ্ন আসলে এভাবে অ্যান্সার করতে পারবো। যদি আমাকে সেলসিয়াস থেকে ফারেনহাইটে বলে, ফারেনহাইট থেকে কেলভিনে বলে, মেনলি এই তিনটা, এবং পাশাপাশি তোমরা অনেক সময় আচ্ছা এখানে যাওয়ার আগে একটু আমরা বলি যে এখানে আরেকটা তাপমাত্রা আছে, স্কেল আছে, একটা আছে র্যাঙ্কিন আর একটা আছে রোমান। দেখো এটা কি র্যাঙ্কিন স্কেলের তাপমাত্রা খুবই রেয়ার কেসে আসে, আর এটা হচ্ছে রোমান, মনে রাখো। তার মানে র্যাঙ্কিন স্কেলের তাপমাত্রা যখন সেলসিয়াসে বলবে সেই তাপমাত্রা নিতে গেলে Rn -492/9, এটা সুন্দর সুন্দর প্রুফ আছে, এগুলো প্রুফ শিখে আমার এখন সময় নষ্ট করার কোনো দরকার নাই। আমরা যে সূত্র এবং সূত্রের পরিচয়গুলো জানলাম, সিতে সেলসিয়াস, এফতে ফারেনহাইট, কেতে কেলভিন, আর এনতে র্যাঙ্কিন, আর আরতে রোমান, এইটুকু মনে রাখলে হবে। চলো এইবার আসো আমরা এখানে তো আমরা মোটামুটি এটা নিয়ে কথা বললামই, এইবার আসো আমাদের তাপগতিবিদ্যার সূত্রসমূহ। তো এইখানে একটু কথা বলতে আসলে কি হয়, আমি একটু এটাকে একটু সাইড করি, এটাকে একটু সাইড করে হ্যাঁ এভাবে একটু দেই,
আশা করি দেখতে পাচ্ছ তোমরা। ওকে, তাপগতিবিদ্যার সূত্রসমূহ আসো। এবার আমরা কোনটা, এগুলা হলো ইম্পর্টেন্ট জিনিস, ইম্পর্টেন্ট পড়াশোনা আমরা ঢুকছি, ঠিক আছে। তাপগতিবিদ্যার সূত্রসমূহ, এই যে দেখো, ওকে দেখো, তাপগতিবিদ্যার সূত্রসমূহ, তাপগতিবিদ্যার সূত্রসমূহ। এখন তাপগতিবিদ্যার সূত্রসমূহের মধ্যে এগুলো আসে ক খতে। তোমরা যারা যারা আমার ক খ সাজেশন দেখছো তোমরা হয়তোবা এই সাজেশনগুলো পড়ে ফেলছো, ঠিক আছে। এটা নিয়ে আমি এখন খুব বেশি কথা বলবো না, আমি একটু তোমাদেরকে জাস্ট বলি। তাপগতিবিদ্যার সূত্রসমূহ কি তোমরা হয়তোবা জানো যে কোনো ধরো একটা, সেটা তাপীয় অবস্থায় নাই, কিন্তু তার সাথে যদি তাপীয় অবস্থায় কোনো কিছুকে সংস্পর্শে নিয়ে আসো তখন সেটাও তাপীয় অবস্থা ফিল করবে। মানে ধরো আমার ধরো অবস্থা কিছু নাই, কিন্তু আমার পাশে যদি একদম অনেক হিটযুক্ত কাউকে নিয়ে আসো তখন আমারও একটু হিট লাগবে, বিষয়টা এমন বোঝাচ্ছে, জাস্ট নর্মাল কনসেপ্ট। এরপরে তাপগতিবিদ্যার আমাদের 0তম সূত্র এইটা গেল। এরপরে আমাদের আসে প্রথম সূত্র, যেটা হলো আমাদের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, তাপগতিবিদ্যার প্রথম সূত্র। তাপগতিবিদ্যার প্রথম সূত্র হলো যে যেই পরিমাণ তাপ গৃহীত বা বর্জিত হবে সেই পরিমাণ তাপটা শক্তিতে, দেখো সেই পরিমাণ তাপটা আমাদের কি অন্তর্বর্তী বা আমরা কিভাবে বলবো অভ্যন্তরীণ শক্তি এবং কাজে রূপান্তরিত হবে। মানে যেই পরিমাণ তাপ শোষণ করবে সেটা কি করবে, অভ্যন্তরীণ শক্তি এবং কাজে রূপান্তরিত করবে। এটাই হলো তাপগতিবিদ্যার প্রথম সূত্র। তার মানে তাপগতিবিদ্যার প্রথম সূত্র আমরা কি পাই, ডিকিউ। ধরো এই যে এই পরিমাণ, এটা কি বলতো ভাইয়া, এটা হলো শোষিত বা বর্জিত তাপ। এখন শোষিত তাপ কিভাবে বুঝবো আর বর্জিত তাপ কিভাবে বুঝবো এটা নিয়ে পরে কথা বলতেছে। মানে এটা হলো তাপ শোষণ করবে অথবা বর্জন করবে, মানে তাপের পরিমাণটা। আর এখান থেকে এটা কিসে রূপান্তরিত হবে, অভ্যন্তরীণ শক্তিতে রূপান্তরিত হবে এবং কিসে রূপান্তরিত হবে, কাজে রূপান্তরিত হবে। এই যে এখানের মধ্যে এবার আসবে অভ্যন্তরীণ শক্তি, এই যে কাজ, এগুলো আমাদের এক একটা প্রক্রিয়ার ক্ষেত্রে সমষ্ণ আসবে প্রক্রিয়া, রুদ্ধতাপীয় প্রক্রিয়া, তখন আমরা তাপগতিবিদ্যার প্রথম সূত্রকে বিভিন্ন ধরনের ইয়াতে সংজ্ঞায়িত করতে পারবো। কিভাবে সংজ্ঞায়িত করব দেখতে পারবা তখন তোমরা, ঠিক আছে। তো চলো আমরা একটু একটা করে জিনিসগুলো করা শুরু করি। যখন দেখো এখানে কি বলছে, তোমাদেরকে কি বলছিলাম যে শোষিত বা বর্জিত তাপ, এই পয়েন্টটা নিয়ে অনেক জায়গায় অনেক রকমের কথা তোমরা শুনতে পাবা যে শোষিত তাপ বলতে কি বোঝায় বা বর্জিত তাপ বলতে কি বোঝায়, এই জিনিসটা অনেকে বুঝতে পারে না। দেখো সিস্টেম যখন তাপ সরবরাহ করে আর সিস্টেম যদি তাপ হারায়, ধরো সিস্টেম কি করছে, তাপ শোষণ বা সিস্টেম তাপ কি করছে, নিতে পারছে, তার মানে কি তখনই আমরা ডিকিউর মানটা আমরা কি পাবো, পজিটিভ পাবো। আর যদি সিস্টেম যদি তাপ হারায়, মানে ও কি করছে, তাপটা হারাই ফেলছে, মানে তাপ যখন ও হারাই ফেলবে মানে কি করবে বলো তো ভাইয়া, ছেড়ে দেওয়া লাগবে, তখন এটা কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে ডিকিউর মানটা। আর ডি ইউর মানটা কি, অভ্যন্তরীণ শক্তি। আর ডি ডাব্লিউ এর মানটা কি বলতো ভাইয়া, ডি ডাব্লিউ এর মানটা হলো যে আমরা কি জানি বলতো ভাইয়া, কাজের পরিমাণটা। এখানে তোমার যখন অন্তস্থ শক্তি বা অভ্যন্তরীণ শক্তি যখন বৃদ্ধি পাবে বললে আমাদের হবে প্লাস, আর হ্রাস পেলে বললে আমাদের হবে মাইনাস। হ্রাস পেলে বললে আমাদের কি হবে, মাইনাস। পয়েন্টগুলো একটু মনে রাখতে হবে, ঠিক আছে। আর সিস্টেম কর্তৃক কাজ সম্পাদিত হলে, ধরো সিস্টেম দ্বারা কাজ সম্পাদিত হয়েছে, আর একটা কি হয়, সিস্টেমের উপর কাজ সম্পাদিত হয়। ধরো তুমি কি হয়, এই সিস্টেমটা মানে ওর দ্বারা কাজগুলো হইতেছে, ঠিক আছে, এটা হলে তোমার কি হবে, মান হবে প্লাস। আর সিস্টেমের উপর মানে ওকে আমরা জোর করা, মানে সিস্টেম দ্বারা কাজ একটা জিনিস আর সিস্টেমের উপর কাজ সম্পাদিত হলে দুইটা কিন্তু ভিন্ন জিনিস। অনেকে এই জিনিসগুলোতে কি করে বলো তো ভাইয়া, গুলাই ফেলে, তাই গুলানো যাবে না, ঠিক আছে। তখন সেই ক্ষেত্রে এটা কি হবে, মাইনাস হবে। এই কয়েকটা পয়েন্ট এগুলো আমাদের মাথায় রাখতে হবে, কিন্তু এগুলো আমাদের মেইন আলোচ্য বিষয় না, এগুলো কখের জন্য কাজে লাগে। মেইন আমাদের আলোচ্য বিষয় হলো যে এইখানের মধ্যে আসো, যখন আমাদের সমষ্ণ প্রক্রিয়া হয়, একটু লেখা এগুলা এক এক করে, যখন আমাদের সমষ্ণ প্রক্রিয়া, আচ্ছা বলো তো সমষ্ণ প্রক্রিয়া কথা দিয়ে কি বোঝা যায়, সম উষ্ণ, সমউষ্ণ মানে কি, তাপমাত্রা উষ্ণতা মানে কি, তাপমাত্রা কি থাকবে, কনস্ট্যান্ট থাকবে। তাপমাত্রা কি থাকবে, কনস্ট্যান্ট থাকবে। যদি তাপমাত্রা কনস্ট্যান্ট হয়, তুমি আমাকে বলো ভাইয়া ডি কিউ, তাপমাত্রা কিসের উপর বলো তো ভাইয়া, অভ্যন্তরীণ শক্তিটা কার উপর নির্ভরশীল, তাপমাত্রার উপর নির্ভরশীল। কে, অভ্যন্তরীণ শক্তিটা। কারণ আমরা এটা কিন্তু আগেও কনসেপ্টে পড়ছিলাম যে, তোমরা ছোটবেলায় আমরা পড়ে আসছিলাম তাপমাত্রার সাথে কার সম্পর্ক, অভ্যন্তরীণ শক্তি। তার মানে তাপমাত্রা যদি কনস্ট্যান্ট হয়, অভ্যন্তরীণ শক্তির মান 0 আর ডি ডাব্লিউ, তখন আমরা পেয়ে যাই ডি কিউ ইকুয়াল টু ডি ডাব্লিউ। এটা কখন আমরা পাই বলো তো ভাইয়া, আমরা যখন পাই সমষ্ণ প্রক্রিয়া আমরা কি পাই, ডি কিউ ইকুয়াল টু ডি ডাব্লিউ। তার মানে কি তখন টি কনস্ট্যান্ট থাকে। আর যখন রুদ্ধতাপীয় প্রক্রিয়া, আমরা দুইটা প্রক্রিয়া নিয়ে কথা বলবো বেশি, আমাদের আর কোনো কথাবার্তা নাই। রুদ্ধতাপীয় প্রক্রিয়া, দেখো কথার মধ্যে কি আছে,
তাপ 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 আর কি রুদ্র, এটার মধ্যে কি কনস্ট্যান্ট থাকবে বলো তো ভাইয়া? কিউ কনস্ট্যান্ট থাকবে, কিউ কনস্ট্যান্ট থাকবে। তার মানে আমার কি কনস্ট্যান্ট থাকবে বলো তো ভাইয়া? ডি কিউ কনস্ট্যান্ট থাকবে। যদি ডি কিউ কনস্ট্যান্ট থাকে আমার এখানে, তোমরা আমাকে বলো ভাইয়া তাহলে ডি কিউ হবে 0, 0 ইকুয়াল টু ডিইউ প্লাস ডিডব্লিউ, ডিইউ প্লাস ডিডব্লিউ। তখন আমার কি হবে বলো তো? ডিইউ ইকুয়াল টু মাইনাস ডিডব্লিউ। এটা কখন? এটা হলো রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে। তার মানে আমরা বুঝলাম যে সমষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে কি কি, দেখো তাপমাত্রা কনস্ট্যান্ট থাকবে, আর রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে তাপটা আমাদের কনস্ট্যান্ট থাকবে। এই পয়েন্টটুকু আমাদের মাথায় রাখতে হবে। এই পয়েন্টটুকু মাথায় রাখলে আমরা সামনে পড়াশোনা অনেক দূর আগাইতে পারবো, ঠিক আছে? তার মানে এই হলো আমাদের এই টপিকটার ছোট্ট বেসিক। এখন অনেক সময় অনেকে জানে না যে ডিডব্লিউ বলতে কি বোঝায়? কাজ বোঝায়। আবার কাজ বলতে গেলে কি বোঝায় বলো তো ভাইয়া? কাজ বলতে গেলে বোঝায় যে চাপ এবং আয়তনের গুণফলকে আমরা কি বলি? কাজ সম্পাদিত বলতে পারি। তার মানে কি এখানে পি ডিবি অনেক সময় কি পি ডেল বি অনেক সময় বলা হয়, ঠিক আছে? তাই এটা একটু মাথায় রাখবা। আয়তনের পরিবর্তন, চাপের সাথে আয়তন পরিবর্তন যেই আমাদের গুণফলটা থাকে সেটাকে আমরা ডিডব্লিউ দিয়ে প্রকাশ করি। এইটুকু মনে রাখলে হবে। এর নিচে দুইটা সূত্র আমাদের দেখার দরকার নাই, আপাতত আমরা এইটুকু মনে রাখবো, ঠিক আছে? এইটুকু যা বলছি সেইটুকু করলেই হবে। চলো এবার আমরা পরবর্তীতে চলে যাই। এইখানের মধ্যে আসলে তুমি কি দেখবা বলো তো ভাইয়া? সমষ্ণ প্রক্রিয়া। আচ্ছা, সমষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে তোমাকে কি কি বলছিলাম বলো তো ভাইয়া? সমষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে তুমি কি কি জানছিলা? এই যে একটু দেখো। ওকে, সমষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে কি কনস্ট্যান্ট ছিল? টি কনস্ট্যান্ট ছিল, তাই না? টি কনস্ট্যান্ট ছিল। এইটার চাইতে ভালো আর একটু এইটা আগে বুঝাই আসলে তোমাদের জন্য সুবিধা হবে। এইটা একটু বুঝাই আসলে সুবিধা হবে। এইটা বোঝানোর আগে তোমাদেরকে আরেকটা কনসেপ্ট আমার একটু ছোট্ট করে সংক্ষেপে দেওয়া লাগবে। এগুলো কিন্তু একটার সাথে একটা কানেক্ট করে আমাদের পড়া লাগবে। ওকে, তো আমরা যে কথায় ছিলাম আর কি, তো আমি এখানে এই জিনিসগুলোকে সমষ্ণ এবং রুদ্ধতাপীয় প্রক্রিয়াকে তোমার সাথে যদি আমি পার্থক্য করে তোমাকে বলি তাহলে তোমার জন্য বুঝতে সুবিধা হবে। চলো আমরা একটা একটা করে শুরু করে দেই, ঠিক আছে? একটা করে শুরু করে দেই, তাহলে আমাদের জন্য বুঝতে এবং করতে সুবিধা হবে। প্রথমত এই জায়গায় আসম, এখানের মধ্যে লাস্টলি আমরা কি কয়েকটা জিনিস শিখলাম। আমাদের মেন শিক্ষাটা যেটা হয়েছে এইখানের মধ্যে হয়েছে। আমরা কি কি জানলাম? দেখো, সমষ্ণ প্রক্রিয়াতে টি কনস্ট্যান্ট থাকে আর রুদ্ধতাপীয় প্রক্রিয়াতে আমাদের কিউ কনস্ট্যান্ট থাকে। এখানের মধ্যে আমরা কি জানলাম? ডিকিউ ইজ ইকুয়াল টু তখন ডিডব্লিউ হয়। আর আমরা প্রথম সূত্র থেকে এটা জানলাম ডিকিউ প্লাস কখন হয় বলতো? এটা আরো সংক্ষেপে তোমরা তো একটু এইভাবেই মনে রাখতে পারো যে তোমার হচ্ছে গৃহীত হয়েছে, তাপটা কি হয়েছে? গৃহীত হয়েছে। তাপটা যখন গৃহীত হবে তখন হবে প্লাস, আর তাপটা যখন বর্জিত হবে মানে বর্জন করবে তখন হবে কি? মাইনাস। এইটুকু থেকে মনে রাখতে পারো। এইটা মনে রাখাটা খুব কঠিন কিছু না, ঠিক আছে? এবার আসো ভাইয়া আমাদের সমষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে। এখন সমষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে এখানে তোমাদেরকে আমরা সিকিউতে অনেক সময় দেখবা, এখানে তো আমরা এখন সমষ্ণ প্রক্রিয়ার মেইন আলোচনায় ঢুকে যাব। তখন সমষ্ণ প্রক্রিয়া আলোচনায় ঢুকলে মেইন পরীক্ষাতে অনেকগুলো জিনিস তোমাকে বলবে। যেমন ধরো সমষ্ণ প্রক্রিয়াতে আমরা কি স্থির পাইছিলাম বলতো? টি স্থির পাইছি। মানে আমাদের কি স্থির বলতো ভাইয়া? আমাদের তাপমাত্রা হলো স্থির, ঠিক আছে? সমষ্ণ প্রক্রিয়াতে আমাদের কি স্থির? আমাদের হলো যে মানে এখন মানে তাপমাত্রা কি স্থির। তারপর তোমাকে সমষ্ণ প্রক্রিয়াতে যখন টি স্থির বুঝাবে তার মানে তখন আমরা কি বুঝবো বলতো ভাইয়া? এটা হলো সমষ্ণ প্রক্রিয়া। যখন এটা কি বলবে বলতো? এটা ধীরে ধীরে বলবে, এটা ধীরে ধীরে বা আস্তে আস্তে এইভাবে এগুলো যখন সংজ্ঞায়িত করবে তখন এটা হয়ে যাবে কি? এটা হয়ে যাবে সমষ্ণ প্রক্রিয়া। দেখবা যে কোশ্চেনে আমি দেখাবো যে বলছে যে ধীরে ধীরে, তখন এটা বুঝবা যে এটা কি? সমষ্ণ প্রক্রিয়া বুঝাচ্ছে। কারণ আমাদের সূত্র কিন্তু তখন সমষ্ণ প্রক্রিয়াগুলা পালানো লাগবে। এরপরে তোমাকে এইখানের মধ্যে আরো কি কি বলবে বলতো ভাইয়া? এখানের মধ্যে আরো বলবে যে পরিবাহীর কথা। একটা হলো পরিবাহী আর একটা হলো অপরিবাহী। অপরিবাহী কিন্তু রুদ্ধতাপীয়তে হয়ে যাবে, আর পরিবাহী কিসে হবে? সমষ্ণ প্রক্রিয়াতে হবে। এগুলো একটু মনে রাখতে হবে। এইটুকু যদি মনে রাখতে পারি তাহলে সমষ্ণ প্রক্রিয়াতে এই জিনিসগুলো বলে আমরা বুঝবো যে এটা একটা সমষ্ণ প্রক্রিয়া। এখন সমষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে আমাদের দেখো টি যেহেতু কনস্ট্যান্ট সেহেতু আমরা কি পি এবং ভি কি হবে? একে অপরের ব্যস্তানুপাতিক আমরা জানি। তাহলে কি হবে বলতো ভাইয়া? P1 B1 ইকুয়াল টু P2 V2। তাহলে এটার গ্রাফটা কেমন হবে? এটার গ্রাফটা হবে এইরকম, তাই না বলতো ভাইয়া? এটা ব্যস্তানুপাতিক গ্রাফ। তার মানে কি এখানের মধ্যে P1 হলো আদি চাপ, B1 হলো আদি আয়তন, P2 শেষ চাপ, V2 শেষ আয়তন। আর রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে এবার আসি একটু আমরা রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে। রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে কি বলতো ভাইয়া? রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে তাপ কনস্ট্যান্ট বা কিউ কনস্ট্যান্ট। এই কিউ কনস্ট্যান্ট হলে আমরা বলতে পারি কি এনট্রপি কনস্ট্যান্ট। এরপরে দেখো কারণ কি বলতো ভাইয়া? তোমরা সামনে এনট্রপি নিয়ে কথা বলে তখন আরো ভালো মতো বুঝতে পারবা। এরপরে এখানে বলে এটা যেমন ধীরে ধীরে বললো, এটা হবে দ্রুত,
এটা হবে কি দ্রুত, তার মানে তোমার হঠাৎ হঠাৎ হয়ে গেছে, মানে হঠাৎ ঘটে গেছে এমন বুঝাবে, ঠিক আছে। এরপর দেখো এটা যেহেতু পরিবাহী, এটা কি হবে বলো তো ভাইয়া, এটা হবে অপরিবাহী। এটা কি হবে, এটা হবে অপরিবাহী। এটা কি হবে, এটা হবে অপরিবাহী। তার মানে বুঝতেই পারতেছো তোমরা কি করবা বলতো, রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে কিউ কনস্ট্যান্ট, এন্ট্রপি কনস্ট্যান্ট, দ্রুত এবং হঠাৎ, আর অপরিবাহী দিয়ে আমরা বুঝবো। এখন রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে আমরা দেখো এইখানের মধ্যে তাপমাত্রা দেখো কি, ওইখানে তো তাপমাত্রা কনস্ট্যান্ট ছিল, এখানে হলো কিউ কনস্ট্যান্ট। কিউ কনস্ট্যান্ট হলেও আমার কি পি এবং ভি এর একটা সম্পর্ক আছে, সেটা কিরকম হয়, P1 V1 গামা। এই যে গামা, এই গামাটা কিন্তু সব সময় যে গামার মান একটাই থাকবে এমন না। গামার মান আমরা এক পরমাণু, দ্বিপরমাণু, বহু পরমাণুর জন্য আলাদা আলাদা করে শিখবো, একটু পরে শিখাচ্ছি। আর P2 B2 গামা, মানে সূত্রের মধ্যে পার্থক্য দেখছো রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে। এখানে আবার টিবি যখন আমি এইভাবে মনে রাখতাম পিবি টিবি, ঠিক আছে। টিবি হলে কি হবে, টিবি হলে কি হবে, টিবি গামা -1 আর T1 B1 আর T2 V2 কি হবে বলো তো ভাইয়া, গামা -1, ঠিক আছে। সূত্র মনে রাখতে হবে, কিচ্ছু করার নেই, এগুলো আমাদের মনে রাখতে হবে। এগুলো সুন্দর সুন্দর প্রুফ আছে, এখন প্রুফ শিখবো না আমরা। তারপরে দেখো এই যে T1 P1 আর এটা কি হবে 1 - গামা বাই গামা। এখন তুমি কোন সূত্রগুলো আসলে ইউজ করবা, তুমি আসলে দেখবা প্রথমত তুমি এইটুকু বুঝলা যে এটা হলো রুদ্ধতাপীয় প্রক্রিয়া। রুদ্ধতাপীয় প্রক্রিয়ার পরে তুমি দেখবা যে কি কি জিনিসের মান দেওয়া আছে আর কি বের করতে বলছে। ধরো তোমাকে দেওয়া আছে T1 T2 V1 এর মান দেওয়া আছে, তোমাকে বললো V2 এর মান বের করতে পারবা না, তার মানে তখন তুমি বুঝবা যে টিবি সূত্র ইউজ হবে। যখন তোমার P এর মান দেওয়া আছে, V এর মান দেওয়া আছে, সে তোমার V1 এর মান বের করতে বলছে, V2 এর মান দেওয়া আছে, তখন তুমি বুঝবা যে এই যে পিবি সূত্র ইউজ করতে হবে। যখন তোমাকে টি আর পি এর জিনিসপাতির মান দেওয়া থাকবে, তখন তোমাকে বুঝতে হবে এইটা সূত্র ইউজ করতে হবে। কিন্তু তোমাকে যদি আগে এইটা বোঝা লাগবে এটাকে সমষ্ণ প্রক্রিয়া নাকি এটা রুদ্ধতাপীয় প্রক্রিয়া। ভাইয়া এই স্লাইড থেকে তোমার 3 মার্ক আসবে, এই স্লাইড থেকে তোমার 3 মার্ক আসবে। তার মানে তোমাকে আগে এইটুকু নির্ধারিত হওয়া লাগবে যে এটা সমষ্ণ নাকি রুদ্ধতাপীয়। সমষ্ণ হলে কিভাবে বুঝবো, তাপমাত্রা কনস্ট্যান্ট, ধীরে ধীরে আস্তে আস্তে, পরিবাহী, এই জিনিসগুলো উল্লেখ থাকবে। আর রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে কিউ কনস্ট্যান্ট, এন্ট্রপি কনস্ট্যান্ট, দ্রুত, হঠাৎ, অপরিবাহী, এগুলা বলা থাকবে। আশা করি এই স্লাইডের A to Z সবকিছু ক্লিয়ার হয়ে গেছে। এরপরে আসো ভাইয়া, এইবার আমরা শিখলাম ওই যে সমষ্ণ প্রক্রিয়া আমরা কি কি শিখলাম বলতো ভাইয়া, আমরা সূত্র দেখলাম। এবার আমরা এটার দ্বারা তো সম্পাদিত যে কাজটা হয় সেই কাজটার জন্য আমরা দেখো সমষ্ণ প্রক্রিয়ার জন্য দেখো W = nRT, যেহেতু T কনস্ট্যান্ট, দেখো ln V2/V1, ঠিক আছে। এখানের মধ্যে তোমাকে পরিচয়গুলো জানা লাগবে। n মানে হলো যে গ্যাসের মোল সংখ্যা বা মোল সংখ্যা, এটাকে তোমরা মোল সংখ্যাকে বিভিন্নভাবে W/m, তোমাকে যদি কোনো আমাদের কি দেওয়া থাকে বলো তো ভাইয়া, অণু দেওয়া থাকে, সেই ক্ষেত্রে তাদের আণবিক ভর এবং সেই পরিমাণ ভর দিয়ে ভাগ করতে হবে, ঠিক আছে। এটা মোল সংখ্যা। আর এর মান কিন্তু এখানে ধ্রুবক, মানে একটা নির্দিষ্ট থাকবে 8.314 জুল মোল পার কেলভিন, ঠিক আছে। কারণ কি বলতো ভাইয়া, কারণ আমরা জানি যে কাজের একক কি বলতো ভাইয়া, জুল, যার জন্য আর এর মানটা আমাদের এইটাই রাখা লাগবে, জুলে। আর এখানের মধ্যে V2 আর V1 এগুলো সবগুলোর এককে আমরা কেলভিনে নিয়ে যাব। যদি মানে কি বলতেছে দেখো, মানে তারা হুড়ায় সবকিছু, মানে V2 V1 কে সবসময় আমরা কিসে রাখবো বলতো, লিটারে রাখবো। টিটাকে আমরা সবসময় ক্যালভিনে নিয়ে যাব, ঠিক আছে। টেম্পারেচারটাকে আমরা সবসময় কিসে নিয়ে যাব, ক্যালভিনে নিয়ে যাব। এটা করলে আমরা এই সূত্র দিয়ে আমরা যেই কোনো দেখো n দ্বারা গ্যাসের মোল সংখ্যা, আল দ্বারা আপেক্ষিক ধ্রুবক, টি হলো সমষ্ণ প্রক্রিয়া তাপমাত্রা, V1 V2 এগুলো তো বুঝতে পারছে। শুধু আমাকে এইটা জানা লাগবে যে আর এর মান, টি এর মান ক্যালভিনে রাখা লাগবে, আর V1 V2 এগুলোকে আমাদের লিটারে রাখা লাগবে, ঠিক আছে। এবার আসো রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে কি হবে। রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে সূত্রটা একটু কঠিন লাগতে পারে, nR (-1 T1 - T2)। এখন তোমার অনেক বইয়ে এমন থাকে nR 1 - ইটা T2 - T1, কোনো সমস্যা নাই। এখান থেকে একটা মাইনাস এন এখানে গুণ করে দিচ্ছে। এই সূত্রটা আর এই সূত্রটা একই কথা, যেটা ইচ্ছা সেটা ইউজ করতে পারো। যখন এটা টি থাকে, যখন এটা PV-তে থাকবে, তখন এই সূত্রটা হয়ে যাবে n ইটা -1 P1 V1 - P2 V2। ওই যে সেম কথাই, তোমার প্রশ্নের মধ্যে কি ডাটা দেওয়া আছে, PV এর ডাটা দেওয়া আছে নাকি টি এর ডাটা দেওয়া আছে। যদি টি এর ডাটা থাকে তখন তুমি এই সূত্র ইউজ করবা, যখন পিবি এর ডাটা থাকবে তখন তুমি এই সূত্র ইউজ করবা। এখানের মধ্যে সবগুলো তো আমরা মোটামুটি জানি যে পি দিয়ে কি বোঝায়, ভি দিয়ে কি বোঝায়, এগুলো মোটামুটি আমরা জানি। এখন আমাদের জানা লাগবে যে এই যে আমাদের যে ইটা, দেখো এই যে আমাদের যে কি বলতো ভাইয়া, এই ইটার মানটা যেটা আমরা এখান থেকে দেখে আসতেছি, এই যে এই ইটার মানটা আমরা কিভাবে বা কত, এইটা তো আমরা জানি না। এটার জন্য আমি একটা শর্টকাট তোমাদেরকে সব সময় বলবো যে এই শর্টকাটটা তোমরা মনে রাখার জন্য, তাহলে দেখবা যে তোমরা সব সময় এই জিনিসটা করতে পারবা।
ঠিক আছে। এখানের মধ্যে এক পারমাণবিক গ্যাস, কি বলতেছি দেখো তো ভাইয়া, এক পারমাণবিক গ্যাস, ঠিক আছে। আমি একটু এটাকে একটু এই জায়গাটাকে একটু একটু এটাকে এদিকে নিয়ে এটাকে একটু ছোট করি। ওকে, এটা ছোট করলাম আর এইটাকে একটু ছোট করলাম, ঠিক আছে। এবার দেখো এখানের মধ্যে একটা ঘর করো, একটা ঘর করো, একটা ঘর করছো, ঠিক আছে। ঘরের মধ্যে এক এক করে লেখো আমার সাথে লেখবা এক পারমাণবিক, ঠিক আছে। এক পারমাণবিক, এক পারমাণবিক কারা বলো তো ভাইয়া? যেমন হিলিয়াম, নিয়ন, বুঝতে পারছো? এরা কি? এরা হলো এক পারমাণবিক। যখন বলবে যে দ্বিপারমাণবিক, দ্বিপারমাণবিক কারা বলো তো ভাইয়া? আমরা কিন্তু এগুলা সব কিন্তু কেমিস্ট্রিতে পড়ছি, আমরা কিন্তু এগুলো সব কি করছি বলো তো? কেমিস্ট্রিতে পড়ছি। দ্বিপারমাণবিক বলে হলো কি হাইড্রোজেন, নাইট্রোজেন, অক্সিজেন, দেখো দ্বিপারমাণবিক। আর যখন বহু পারমাণবিক বলবে তখন কি হবে? তখন আমাদের কি বলতো ভাইয়া? এই যে কার্বন ডাইঅক্সাইড, মিথেন, সালফার ডাইঅক্সাইড, এগুলা হইলো আমাদের বহু পারমাণবিক। এখন এক পারমাণবিকের ক্ষেত্রে মনে রাখবা যে মানটা কি থাকবে? এক পারমাণবিকের ক্ষেত্রে মানটা সবসময় বেশি থাকবে, সেটা হবে 1.67। কত হবে? 1.67। আর দ্বিপারমাণবিকের ক্ষেত্রে মনে রাখবা যে এটা কি হবে বলতো ভাইয়া? 1.40। আর ত্রিপারমাণবিকের ক্ষেত্রে 1.33। তো আমি সবসময় বলবো যে 1.40টা শুধু মাথায় রাখবা, আর বাকিটা প্রথমটা উপরে বড় হবে। সবসময় ফার্স্ট কে হয় বলতো ভাইয়া? যে কি করে সবচেয়ে ভালো অর্জন করে, তাহলে ভালো অর্জন করলে মানটা বেশি থাকবে, তার জন্য 1.67। আর বহু পারমাণবিকটা আবার বহু দেখে ভাইবো না যে ওইটার মানটা বেশি হবে, ঠিক আছে। এটা মনে রাখবা। এখন তোমার পরীক্ষায় যদি বলা হয় যে অক্সিজেনের জন্য, তখন তোমাকে এটা বোঝা লাগবে যে এটা দ্বিপারমাণবিক, তখন তুমি এটার মান এক একটা ক্ষেত্রে এইভাবে বসাবা। তোমাকে কয়েকটা জিনিস চিনা লাগবে, সমষ্ণ প্রক্রিয়া নাকি রুদ্ধতাপীয় প্রক্রিয়া, এটা কোনটা বোঝাচ্ছে সেটা বুঝাবা। কোথায় পি এ বি এর মান দেওয়া আছে, নাকি পি টি এর মান দেওয়া আছে, নাকি V1 T1 এর মান, এগুলো দেওয়া আছে। এই জিনিসগুলো আমাদেরকে কি করা লাগবে? চিন্তা করা লাগবে। তাহলে আমরা কি করব? ভালো করতে পারবো। ওকে ওকে, এরপরে আসো, এবার আসো আমরা তাপীয় ইঞ্জিনের ক্ষেত্রে দেখি কি কি ঘটনা ঘটে, ঠিক আছে। তাপীয় ইঞ্জিন, আচ্ছা তাপীয় ইঞ্জিনে যাওয়ার আগে আমার কাছে মনে হয় যে আচ্ছা তাপীয় ইঞ্জিনটাকে শেষ করাই, তারপরে না, আচ্ছা তাপীয় ইঞ্জিনে যাওয়ার আগে আমি আর একটা টপিক একটু শেষ করাই দিই। সেটা হলো কি কার্নো ইঞ্জিনটা। তোমাদের জন্য কি শেষ করাই দেই? কার্নো ইঞ্জিনটা শেষ করাই, ঠিক আছে। কার্নো ইঞ্জিনটা, তাহলে না হলে আমার মোটামুটি এইদিকে তোমার হলো যে কি কি শেষ বলো তো ভাই? এইদিকে আমার মোটামুটি সবই শেষ হয়ে যাবে, ঠিক আছে। কার্নো ইঞ্জিন শেষ হয়ে গেলে আমার মোটামুটি সবই শেষ হয়ে যাবে। তো কার্নো ইঞ্জিনের ক্ষেত্রে দেখো, ওকে ঠিক আছে। এখানের মধ্যে এটা হলো কি সমষ্ণ সম্প্রসারণ, লেখো এটা হলো কি সমষ্ণ সম্প্রসারণ, সম্প্রসারণ এ ধরলাম, ঠিক আছে। সম্প্রসারণ, এটা হলো কি বি, এটা হলো কি সি, এটা হলো ডি। আর এটা লেখো যে রুদ্ধতাপীয় সম্প্রসারণ, রুদ্ধতাপীয় সম্প্রসারণ কেন হচ্ছে একটু পরে ব্যাখ্যা করতেছে। রুদ্ধতাপীয় লেখো আগে, রুদ্ধতাপীয় সম্প্রসারণ, ঠিক আছে। আর এটার জন্য লেখো সমষ্ণ সংকোচন, দেখো কমতেছে, দেখো সমষ্ণ সংকোচন, সংকোচন। আর এটার জন্য লেখো রুদ্ধতাপীয় সংকোচন, ঠিক আছে। এবার দেখো আমার সমষ্ণ প্রক্রিয়া কি স্থির থাকে বলো তো ভাইয়া? টি স্থির থাকে। যদি এখানে তাপমাত্রা দেখো P1 V1 আর এটা তাপমাত্রা যদি T1 হয়, এখানে তাপমাত্রা কত থাকবে বলো তো ভাইয়া? T1 হবে। কিন্তু P1 V1 এগুলো তো আর সমষ্ণ প্রক্রিয়া স্থির না, তার মানে এগুলো হবে P2 V2। ক্লিয়ার? ক্লিয়ার আশা করি। এবার দেখো ভাইয়া এইখানে রুদ্ধতাপীয় প্রক্রিয়া তো তাপমাত্রা স্থির না, তাহলে তাপমাত্রা এখানে কত হবে বলো তো ভাইয়া? T2। আর এখানে P2 P3 এগুলা কি হবে? P3 B3 হবে, কারণ এখানে কিউ নাই, তাহলে আমরা কিউটা স্থির রাখতে পারতাম। এইখানে দেখো আবার সমষ্ণ সংকোচন, সমষ্ণতে তাপমাত্রা স্থির, তার মানে এখানে T2টা ফিক্স থাকবে, এখানে কোনো পার্থক্য নাই। কিন্তু পার্থক্য কি হবে বলো তো ভাইয়া? P4 V4, বুঝতে পারছো? P4 V4, বুঝতে পারছো? এই হলো আমাদের কি সমষ্ণ সম্প্রসারণে কি কি ঘটছে। দেখো সমষ্ণ সম্প্রসারণে আমার যেটা ঘটছে যে আমার এখানের মধ্যে তাপমাত্রা, দেখো আমার এখানে তাপমাত্রা কি হয়েছে? তাপমাত্রা আমার কি হয়েছে বলো তো ভাইয়া? স্থির রাখছি। আর এখানে রুদ্ধতাপীয় প্রক্রিয়া তাপমাত্রা চেঞ্জ হয়েছে, এখানে আমাদের তাপমাত্রা স্থির হয়েছে। এখন সমষ্ণ সম্প্রসারণ যখন হয়, সবসময় মনে রাখবা যে সমষ্ণ সম্প্রসারণ যখন হয় তখন কি ঘটে। তুমি দেখো এইখানের মধ্যে তাপমাত্রা আর সমষ্ণ সংকোচনের তাপমাত্রা কিন্তু ভিন্ন থাকবে। তার মানে কি সমষ্ণ সম্প্রসারণ কখন হয়েছে? যখন আমাদের তাপমাত্রা স্থির রেখে এগুলো আমার পার্থক্য তৈরি হচ্ছে। আর রুদ্ধতাপীয় ক্ষেত্রে মনে রাখবা যে এখানে তাপমাত্রা কিন্তু পরিবর্তন হচ্ছে, তাপমাত্রা T1 থেকে T2 তে যাচ্ছে। এইখানের মধ্যে দেখো T2 থেকে T1 এ যাচ্ছে। এগুলো কার ক্ষেত্রে হচ্ছে বলো তো ভাইয়া? এগুলো হচ্ছে আমার রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে। এইবার আসো মেইন কথায়, আমাদের মেইন কথায় আসো।
ওকে, যেখানে ছিলাম আর কি। তো দেখো সমষ্ণ সম্প্রসারণের মধ্যে কি হয়, আমাদের এখানের মধ্যে কাজ কতটুকু হয় এটা আমাদের পরিমাপ করা লাগবে। তখন দেখো ডব্লিউ ইকুয়াল টু, আমরা একটু আগে সমষ্ণ প্রক্রিয়া কাজের পরিমাণটা কত পাইছিলাম দেখো তো, এই যে এখানে পাইছিলাম আমরা, সেটা কত পাইছিলাম দেখো 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 এই যে দেখো এনআরটি লন V2/V1। কিন্তু এইখানে দেখো, এইখানে আমার এইখানে তাপমাত্রাটা কি ছিল, কনস্ট্যান্ট ছিল, সেটা কি ছিল T1। তার মানে এন আর টি এর জায়গায় T1 হবে, লন আমার এটা কি ছিল V2 আর কি হয়েছে V1, তার মানে লন V2/V1। বুঝতে পারছো? আর রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে আমরা সূত্র কি শিখছিলাম, ডব্লিউ ইকুয়াল টু এন আর ইটা -1 T1 - T2, একদম সেম। দেখো T1 থেকে T2 হয়েছে, তাহলে ডব্লিউ ইকুয়াল টু এন আর ইটা -1 T1 - T2। এখন দেখো তুমি যখন এইখানে আসবা, সমষ্ণ সংকোচনে আসবা, তখন দেখো কি হবে, সেম ভাবে ডব্লিউ ইকুয়াল টু এন আর, এটা কি ছিল বলতো, এখানে T2 ছিল, এখানে T2, টি এর কোনো চেঞ্জ হয়েছে বলতো, হয় না, তার মানে T2, তার মানে এন আর T2 লন, এইবার কি হয়েছে বলতো ভাইয়া, B4 থেকে B3 হয়েছে, মানে B4/B3। আর এইখানে কি হবে, ডব্লিউ ইকুয়াল টু এন আর ইটা -1, এখানে কি হয়েছে বলতো ভাইয়া, T2 থেকে T1। দেখো এখানের মধ্যে কি হয়েছে, T1 - T2। তো পার্থক্য কি হয় জানো, এইখানের মধ্যে যদি তোমার রুদ্ধতাপীয় সম্প্রসারণের মান পজিটিভ হয়, এটা হয় নেগেটিভ, আর যদি সমষ্ণ এইখানের মধ্যে এটা হয় পজিটিভ আর এটা হয় নেগেটিভ, এই ছাড়া আমার কোনো পার্থক্য আমরা দেখতে পাই না। ঠিক আছে, এই হলো আমার মেইন আলটিমেটলি। তো এখানের মধ্যে পুরো কার্নো ইঞ্জিনে যদি কাজ জিজ্ঞেস করা হয়, তখন আমরা প্রত্যেকটা দেখো সমষ্ণ সম্প্রসারণ, রুদ্ধতাপীয় সম্প্রসারণ, সমষ্ণ সংকোচন, রুদ্ধতাপীয় সংকোচনের যোগফলটা দেখাই দেয়। আশা করি এইটুকু আমরা ক্লিয়ারলি বুঝতে পারছি। কার্নো ইঞ্জিনটা যদি বুঝতে পারো, অনেকটাই বুঝে গেছি আমরা এই চ্যাপ্টারের মধ্যে। ঠিক আছে, তো এই চ্যাপ্টার যে খুব বেশি কঠিন বিষয়টা এমন না, বাট এই বুঝে বুঝে পড়লে না খুব সহজে আমরা এই চ্যাপ্টারটা আয়ত্তে নিয়ে আসতে পারি। দুইটা সিকিউ, বুঝতে পারতেছো? এবার আসো তাপীয় ইঞ্জিনের ক্ষেত্রে। আচ্ছা, এখানে মেনলি আমাদের যেটা লাগবে কি, কর্মদক্ষতা। আমাদের কি লাগবে, কর্মদক্ষতা। কর্মদক্ষতার মধ্যে সবসময় মনে রাখবা যে আমরা কি পরিমাণ তাপ গৃহীত মানে গ্রহণ করতেছি, ওইটা হয় নিচে। এখন গ্রহণ করলাম তাপ, সেই পরিমাণ যে তাপ যে কাজ হবে, বিষয়টা তেমন না। সেই পরিমাণ কাজ আমাদের ব্যয় হয়ে যেইটুকু আলটিমেটলি থাকবে, সেটা তো আমাদের সম্পাদিত কাজ। মানে বিষয়টা হলো যে তুমি গ্রহণ করলা, ঠিক আছে, তুমি গ্রহণ করার পরে তুমি তো এটা তো কাজে বিভিন্নভাবে তুমি কি করবা, শক্তি ব্যয় করবা, ব্যয় করে কিছু আলটিমেটলি জিনিস থাকতে পারে, সেটা তুমি কি করে দিবা, বের করে দিবা। তার মানে সেটা কি হয়, এই যে দেখো আলটিমেটলি কাজ ইনটু 100%, এটাকে আমরা কি বলি বলতো, এই যে আমরা কি পরিমাণ কি করছি বলতো ভাইয়া, গৃহীত তাপ বা সম্পাদিত তাপ আমরা প্রয়োগ করি, যে পরিমাণ কাজ হয়েছে সেটাকে আমরা কি দিয়ে, কর্মদক্ষতা প্রকাশ করি। এখন এই সূত্রটাকে আমরা কনভার্ট করতে পারি এইভাবে, এটা ইকুয়াল টু, দেখো এই ডব্লিউটা কি বোঝাচ্ছে, আসলে তুমি যে পরিমাণ তাপ দিচ্ছ, সেই পরিমাণ তাপ দিয়ে তো কাজটা হয়েছে, হয়তোবা কিছু তাপ রয়ে গেছে, সেটা কি হয়েছে, বের হয়ে গেছে, তার মানে কি হয়েছে, বর্জিত হয়েছে। সেই বর্জিত তাপ Q1 - Q2। যদি ধরো আমার এখানে একটা ইয়ে আছে, এখানে আমি তাপ দিলাম Q1, তো কাজের জন্য অনেক তাপ ব্যয় হয়েছে, তো ধরলাম আমি তোমার এখানে 50, বুঝতে পারছো, 50 পরিমাণ তাপ দিলাম, আর বের হইলে ধরলাম 10 পরিমাণ, তার মানে কাজের জন্য ব্যয় হয়েছে কত, 40 পরিমাণ। সেটা কিভাবে বের করবো, এই Q1 থেকে Q2 বাদ দিলে তো সেই কাজের পরিমাণটা পেয়ে যাবো। তার মানে Q1 - Q2/Q1 ইন্টু 100%। ঠিক আছে, ইন্টু 100%। Q1 এর পরিচয়টা কি, Q1 এর পরিচয় হলো এটা কি করছে, এটা গ্রহণ করছে, এই আমাদের সিস্টেমটা কি করছে, তাপটা গ্রহণ করছে, গৃহীত তাপ। আর Q2 কি বলতো ভাইয়া, তা মানে সিস্টেমটা তাপটা গ্রহণ করে কাজে সম্পাদিত করে তারপর ব্যয় করছে যে এইটুকু, তার মানে এইটুকু কি হবে, বর্জিত তাপ। কি হবে, বর্জিত তাপ। তার মানে গৃহীত তাপ এবং বর্জিত তাপ আমরা বুঝতে পারছি। এইটুকু আমরা, আর ডব্লিউ দিয়ে তো কৃত কাজে বুঝায়। এবং আরেকটা জিনিস এখান থেকে মনে রাখবা, যে তাপীয় ইঞ্জিনের ক্ষেত্রে সবসময় মনে রাখবা, সবসময় এই জিনিসটা মনে রাখবা, তাপীয় ইঞ্জিনের ক্ষেত্রে Q1/Q2 ইকুয়াল টু হয় T1/T2। খুবই ইম্পর্টেন্ট ভাইয়া। তাপীয় ইঞ্জিনের ক্ষেত্রে কি মনে রাখবা, Q1/Q2 ইকুয়াল টু T1/T2। যদি এইটা হয়, তাহলে তুমি আমাকে বলো ভাইয়া, এইখানের মধ্যে তুমি এই যে তুমি দেখো এইটাকে আরেকভাবে কিভাবে লিখতে পারো, T1 - T2/T1 যদি টিতে কনভার্ট করো, এটা শুধুমাত্র কার্নো ইঞ্জিনের জন্য, আর এটা যে কোনো ইঞ্জিনের জন্য, এইটা তুমি যে কোনো ইঞ্জিনের জন্য প্রযোজ্য, আর এইটা যে কোনো ইঞ্জিনের জন্য এই সূত্রটা, এটা কার জন্য, কার্নো ইঞ্জিনের জন্য। আর এইটা কার জন্য বলো তো ভাইয়া, এইটাও হলো শুধুমাত্র কার্নো ইঞ্জিনের জন্য। যেহেতু এইটুকু কার্নো ইঞ্জিন, তাহলে এটাও কার্নো ইঞ্জিনের জন্য, T1/T2 ইন্টু 100%। তার মানে কি, এটা কার জন্য, এটা শুধুমাত্র কার্নো ইঞ্জিনের জন্য। এখন এখান থেকে প্রশ্ন হয় কি, এখান থেকে প্রশ্ন হয় তোমার, ধরো তোমাকে বলা হয় যে তোমার হলো যে
কি গৃহীত তাপ দেওয়া আছে, বর্জিত তাপ দেওয়া আছে, তোমাকে বলে যে তোমাকে বলতেছে যে তোমাকে কি বলতেছে, তোমাকে হলো কৃত কাজ কত। আবার অনেক সময় তাপমাত্রা দেওয়া থাকে যে তোমার হলো যে পরবর্তী তাপমাত্রা এত, তারপর হলো যে প্রথমে তাপমাত্রা এত ছিল, তারপরে এত হয়েছে, তখন গৃহীত তাপমাত্রা কত হয়েছে, মানে এইভাবে সিস্টেমে তোমাকে এইটা। আর এখানের মধ্যে মনে রাখবা যে T1 হলো উৎসের তাপ, উৎসের তাপমাত্রা, ঠিক আছে, উৎসের তাপমাত্রা। আর T2 হলো গ্রাহকের তাপমাত্রা, T2 হলো গ্রাহকের তাপমাত্রা, এইটুকু মনে রাখলে হবে। উৎসের তাপমাত্রা আর একটা কি গ্রাহকের তাপমাত্রা, ঠিক আছে, এইটুকু তোমাদের একটু মনে রাখতে হবে, ঠিক আছে, এইটুকু মনে রাখলেই হবে, এইটুকু আমাদের মনে রাখলে হবে। এটা দিয়ে দেখবা আমরা অনেকগুলো সিকিউ করা লাগবে, ঠিক আছে, কারণ এইটা দিয়ে প্রশ্ন হয়, এইটা দিয়ে অনেক প্রশ্ন হয়। আমি তোমাকে একটা প্রশ্ন নিয়ে দেখাই, নাহলে তোমরা বুঝতে পারবে না যে এটা দিয়ে যে কি পরিমাণ প্রশ্ন হয়, ঠিক আছে। এমন গতে এমনও প্রশ্ন হয় কি, আমি তোমাকে জাস্ট একটা কোশ্চেন না দিলে তোমরা বুঝতে পারবে না। গতে এমনও প্রশ্ন হয়, যেমন ধরো একটা প্রশ্ন করছে যে একটা কার্নো ইঞ্জিনে খুবই পপুলার একটা প্রশ্ন, এটা পরীক্ষা প্রায় টাইমে আসবে, ঠিক আছে। এই প্রশ্নটা দেখো যে কোশ্চেন করতেছে কি, একটি কার্নো ইঞ্জিনে কি কি জিনিস বলতেছে, আমি একটা একটা করে বলি, ঠিক আছে। কোশ্চেনটা লেখা দেখো, কার্নো ইঞ্জিনে বলতেছে যে 327 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 800 জুল তাপ গ্রহণ করে, 800 জুল তাপ কি করছে, গ্রহণ করছে, ঠিক আছে, বোঝার চেষ্টা করো। এরপরে দেখো কি বলছে যে 127 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা তাপ গ্রাহকে তাপ বর্জন করে, মানে 127 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তাপ গ্রাহকে তাপ বর্জন করে, ঠিক আছে, তাপ বর্জন করে। এখন প্রশ্ন কি করছে, পরবর্তীতে তাপ গ্রাহকের তাপমাত্রা হয় পরবর্তীতে বলতেছে যে পরবর্তীতে তাপ গ্রাহকের তাপমাত্রা হয়, দেখো পরবর্তীতে তাপ গ্রাহকের তাপমাত্রা কত হয়, দেখো তাপ গ্রাহকের তাপমাত্রা কত হয় বলছে 227 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, 227 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। এখান থেকে তোমাকে কি কি জিনিস বের করতে বলছে, প্রথমত বের করতে বলছে যে সম্পাদিত কাজের পরিমাণ, মানে ডব্লিউ ইকুয়াল টু হোয়াট, এটা বের করতে বলছে প্রথমত। আর দ্বিতীয়ত না, এখানের মধ্যে 70 নম্বরটা প্রশ্ন, আরেকটা জিনিস বের করতে বলছে, সেটা হলো কি দুইটা ক্ষেত্রেই দক্ষতা কত, মানে দুইটি ক্ষেত্রেই দক্ষতা কত। আচ্ছা ওকে, মানে আমাকে এখানে দুইটা প্রশ্ন করছে, ঠিক আছে, একটা এইটা আর একটা করছে এইটা, ঠিক আছে। দুইটা ক্ষেত্র কোনটা দেখো, প্রথম ক্ষেত্রটা হয়েছে 327 থেকে 127 আসছে, আর দ্বিতীয় ক্ষেত্রটা হয়েছে 127 থেকে 227 গেছে। আর আমাকে বলতেছে যে কাজের পরিমাণ। আচ্ছা বলো তো ভাইয়া, একটু আগে আমি তোমাকে শিখে আসছিলাম ডব্লিউ ইকুয়াল টু কি, দেখো তো এই যে Q1 মাইনাস Q2 একটু আগে লিখছিলাম, তার মানে এখান থেকে আমরা কি লিখতে পারি, ডব্লিউ ইকুয়াল টু কি Q1 মাইনাস Q2। কিন্তু এখানে দেখো এই Q1টা কি, আমরা কি বলছিলাম, তাপ গ্রহণ করা, তাপ গৃহীত, এটা মানে Q1। কিন্তু আমার Q1 যদি দেওয়া থাকে, আমার Q2 এর মান কি দেওয়া আছে বলো তো ভাইয়া, Q2 এর মান দেওয়া নাই। তার মানে আমি একটা সূত্র জানি, সেটা কিসের জন্য বলো তো ভাইয়া, আমরা কিন্তু একটা সূত্র জানি, সেটা কিসের জন্য বলো তো, আমরা কিসের জন্য জানি, এটা কার্নো ইঞ্জিনের জন্য। আর এটা কিসের ছিল, এটা ছিল কার্নো ইঞ্জিনে, তার মানে Q1 বাই Q2 ইকুয়াল টু T1 বাই T2। এখন দেখো এই T1 এর মান 327 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, এটাকে তোমরা কেলভিনে কনভার্ট করবা, আর Q1 এর মানটা কত আছে, 800, আর এটা Q2 এর মান বের করতে বলছে। তার মানে এখান থেকে 327কে এটা করলে কত আসতেছে, দেখো তো এটা করলে আসতেছে মনে হয় তোমার কত আসতেছে, 327 কে মানে 600, তাই না, হ্যাঁ 600, আর এটা আসতেছে কত, 400, 600 আর 400। তাহলে এখান থেকে করলে দেখবা Q2 ইকুয়াল টু আসতেছে 800 গুণন 400 ডিভাইডেড বাই 600। এটা করলে Q2 এর মানটা কত আসতেছে, Q2 এর মানটা আসতেছে তোমার হলো যে কত আসতেছে কিছু একটা মান আসতেছে 16/3 লেখা, দেখো 16/3 মানে এরকম একটা মান। এবার বলো তো ভাইয়া, আমরা কি Q1 মাইনাস Q2 মানে 800 মাইনাস 16/3, ঠিক আছে, এটা করলে কত আসবে, 2400, আর এখানে মাইনাস 1600, তার মানে 800/3। এটাই হলো অ্যান্সার, যেটাকে 267 বলা যায়, 267 জুল বলা যায়। এটা হলো আমার জন্য কি, আমার জন্য এই কার্নো ইঞ্জিনের জন্য আমার কি ডব্লিউ এর মান, এটা আসছে আমার গতে আসবে। আর ঘতে দেখো তোমার কি প্রশ্ন হয়, ঘতে তুমি কি অ্যান্সার করবা, ঘয়ের জন্য তোমাকে এই ম্যাথটা যখন আসবে তখন তুমি বলতে পারবা কি, তুমি বলতে পারবা যে বলছে যে দুইটা ক্ষেত্রে। আচ্ছা দেখো তো, এটা ইকুয়াল টু আমরা কি জানি, 1 মাইনাস, একটু আগে শিখে আসছিলাম, দেখো 1 মাইনাস তুমি T2 বাই T1 বলতে পারো, তাই না বলো তো ভাইয়া, অথবা T1 মাইনাস T2 বাই T1 বলতে পারো ইন্টু 100%। তাহলে T1 এর মান তো তোমার দেওয়াই আছে 327, যেটাকে আমরা 600 কেলভিন একটু আগে দেখলাম, আর এটা আসছে কত, 400 কেলভিন, 400 ডিভাইডেড বাই T1টা কত ছিল, 600 ইন্টু 100। আচ্ছা এখানে একটা জিনিস সবসময় মনে রাখবা যে সবসময় এইখানে না, আরো কয়েকটা জায়গায় এই জিনিসটা একটু মনে রাখবা যে
অনেক সময় আমরা এই জিনিসটা ভুল করি যে আমাদের ক্ষেত্রে কি হয়, যেমন ধরো আমরা কোথায় জানি হারাই ফেললাম তো। ওকে, সমস্যা নেই, যখন মনে পড়বে তখন দেখাবো যে আমরা অনেক সময় চিহ্ন ধরাতে ভুল করি, ঠিক আছে? এই ভুলগুলা করা যাবে না। আসো এখানে আসো, তার মানে কি 600 মাইনাস 400 এটার একটা অ্যান্সার হবে। আর বলছে যে দ্বিতীয় ক্ষেত্রে আমার কর্মদক্ষতা কত, তখন T1টা কি হবে, তখন T1টা হয়ে যাবে 400। দেখো T1টা কি হয়ে যাবে, তখন T1টা হয়ে যাবে 400, আর T2 কি হয়ে যাবে বলো তো ভাইয়া 500। তখন তুমি ওইটা বের করে ফেলবা। তার মানে এইভাবে আমাদের কি করতে হবে, বের করতে হবে। আশা করি যে এইটুকু আমরা বুঝতে পারছো। চলো এবার আসি রেফ্রিজারেটরের ক্ষেত্রে, একদম সেম নিয়ম, জাস্ট এই সূত্রটা মনে রাখবা, খুব বেশি প্রশ্ন হয় না। রেফ্রিজারেটরের ক্ষেত্রে কি হয় দেখো, রেফ্রিজারেটরের ক্ষেত্রে আমরা যদি বলি যে রেফ্রিজারেটরের ক্ষেত্রে আমরা জাস্ট এই জিনিসগুলো একটু মনে রাখবো, যে কারণ হলো যে কি এখানে রেফ্রিজারেটর থেকে এমসিকিউতে মাঝে মাঝে প্রশ্ন দেয়, কিন্তু আমি সিকিউতে খুব বেশি রেফ্রিজারেটর থেকে প্রশ্ন আসতে দেখি না। তো এখান থেকে অনেক সময় গতে যদি দিয়ে দেয় কখনো যে রেফ্রিজারেটরের কার্য সম্পাদন সহগের মান কত, মানে এই কে এর মানটা, রেফ্রিজারেটরের কার্য সম্পাদন সহগ বলতে কি বোঝায়, কে এর মানটা বোঝায়। তো কে এর মানটা যদি দিয়ে থাকে Q2/Q1 মাইনাস Q2, তো তোমরা তো জানোই যে Q1 মানে বর্জিত তাপ, অপসারিত তাপ, আর এখানে কি Q2/W। দেখো উল্টা, জাস্ট কি বলো তো ভাইয়া, জাস্ট উল্টা, জাস্ট কি হয়েছে, জাস্ট উল্টা ঘটনা ঘটছে, জাস্ট উল্টা ঘটনা ঘটছে। আর এখানে কি হবে, T2/T1 মাইনাস T2। ওকে, এই সূত্রটা আমাদের একটু মাথায় রাখতে হবে, তাহলেই হবে, ঠিক আছে? এটা হলো আমার একটু মেইন ইম্পর্টেন্ট একটা পার্ট, এটার মাধ্যমে আমাদের কনসেপ্ট শেষ, আমরা তারপর সিকিউতে ঢুকতে পারবো, ঠিক আছে? আমরা মোটামুটি এক ধরনের সিকিউ দেখছি, কারণ আমরা কিসের জন্য দেখছিলাম, আমরা ওইটা দেখছিলাম যে কর্মদক্ষতার। এখন আমরা মেইনলি এগুলোতে আসি। এইটার মধ্যে দেখো এনট্রপি পরিবর্তন, এনট্রপি মানে কি, এনট্রপি মানে বিশৃঙ্খলা। এখন এনট্রপি পরিবর্তন দেখো, এটার জন্য ডিরেক্ট আমরা সূত্র কি জানি, ডিএস ইকুয়াল টু DQ/T। এই ডিকিউ হলো যে তোমার এইটা গৃহীত হইতে পারে তাপটা, বর্জিত হইতে পারে তাপটা। আর টি তো সবসময় কি বলতো, স্থির তাপমাত্রা। কোথায় শিখে আসছিলাম বলতো ভাইয়া, এই যে এনট্রপি কোথায় স্থির থাকে বলতো, এনট্রপি রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় স্থির থাকে। দেখো তাপমাত্রার পরিবর্তনে এনট্রপির পরিবর্তন হয়, তখন কি হয়, ডিএস ইকুয়াল টু এম এস লন তোমার কি হবে T2/T1। ডিরেক্ট সূত্র মনে রাখবে, এমএস লন T2/T1। এই সূত্রটাই বেশি আমাদের বের করা লাগে। এটা কিসের, এটা তাপমাত্রার পরিবর্তন। কিন্তু আমাদের কি অবস্থা, ধরো তাপমাত্রা পরিবর্তন বলতে বোঝায় যে ধরো আমাদের কি অবস্থায় আছে, ধরো তরল অবস্থায় আছে, তখন তরল অবস্থা থেকে তাপমাত্রা পরিবর্তন ধরো হয়েছে 22 ডিগ্রি থেকে 25 ডিগ্রি। কিন্তু যখন তোমাকে বলা হয় যে অবস্থার পরিবর্তন, অবস্থার পরিবর্তন বলতে যেমন ধরো এটা বোঝাচ্ছে কি, তুমি ধরো বরফ থেকে আমরা পানিতে রূপান্তর করতেছি, পানি থেকে পানি হলো তখন এইটা, আর বরফ থেকে যখন পানিতে রূপান্তর করতেছো, আবার পানি থেকে তুমি যখন বাষ্পে রূপান্তর করতেছো, তখন হয় অবস্থার পরিবর্তন। এগুলো বোঝা লাগবে, এগুলো না বুঝলে কিন্তু ম্যাথ করতে পারবে না। অবস্থার পরিবর্তনে এনট্রপির পরিবর্তন, তখন কি হবে বলতো, এনট্রপির পরিবর্তনটা হবে, মনে রাখবা যে এনট্রপির পরিবর্তনটা হবে ডিএস ইকুয়াল টু ml/T। এখন ml/T এটার জন্য কি মনে রাখবা, এইখানের মধ্যে এলটা হলো সুপ্ততাপ। এখন এখানের মধ্যে আমাদের সুপ্ততাপ হয়েছে, বরফের একটা সুপ্ততাপ থাকে, আবার আমরা কিন্তু আরেকটা মানে আমরা এলএফ এর একটা মান জানি, আর একটা হলো এলবি এর একটা মান জানি। তো এলএফ এর মানটা 22, 6, 8 আমি যদি ভুল না করে থাকি এরকম, আর এলবি এর একটা মান আছে। তো এই মান দুটো আমরা ম্যাথ করার সময় দেখবো, ঠিক আছে? এগুলো দেওয়া থাকে প্রশ্নের মধ্যে, ভয় পাওয়ার কোনো কারণ নেই। তার মানে কি, আমরা জাস্ট বুঝতে পারলাম কি, তাপমাত্রা পরিবর্তনে এনট্রপির সূত্রটা কি, এমএস লন T2/T1। আর অবস্থার পরিবর্তনের ক্ষেত্রে এমএলএফ বা এমএলভি। এটা এলএফ কখন বুঝবো, যখন আমরা বরফ থেকে আমরা পানিতে যাচ্ছি, আর পানি থেকে যখন বাষ্পে যাবো তখন এলবি ইউজ করব। এই হলো আমাদের ঘটনা, ঠিক আছে? তো এই হলো আমাদের কনসেপ্ট শেষ। আমরা এখন সিকিউতে যাব। সিকিউতে আর বেশি সময় লাগবে না, দেখি কতক্ষণ হয়েছে। সিকিউতে আর বেশি সময় লাগবে না, ঠিক আছে? একটু ধৈর্য ধরে বসো ভাইয়ারা, একটু ধৈর্য ধরে বসো। আশা করি যে অনেক হেল্প হবে, আশা করি যে অনেক হেল্প হবে, ঠিক আছে? ওকে, চলো ভাই আমরা তাহলে প্রথম সিকিউটা দেখে ফেলি। আমাদের প্রথম সিকিউটাতে কি বলছে, যে দেখো আমাদের প্রথম সিকিউটাতে বলছে যে এখানে কি বলছে, এটা হলো একটা কি, একটা কার্নো ইঞ্জিন। তো কার্নো ইঞ্জিন দেখলে আমাদের মাথায় কয়েকটা জিনিস ঘুরে, যে কি কি ঘুরে, সমষ্ণ প্রসারণ, রুদ্ধতাপীয় প্রসারণ, সমষ্ণ সংকোচন, রুদ্ধতাপীয় সংকোচন। তো এখানে কয়েকটা জিনিস দেওয়া আছে, দেখো কি কি জিনিস দেওয়া আছে আমাদেরকে, এই কয়েকটা মান দেওয়া আছে। দেখো এটা আমাদের কার জন্য, এটা আমাদের এ বি দুইটা বিন্দুর জন্য। আর আমার এখানে দেখো আরেকটা জিনিস দেওয়া আছে, সরি দেখো এই যে দেখো এখানে এই জিনিসটা দেওয়া
দেওয়া আছে। আরেকটা জিনিস আমার দেওয়া আছে, এটা এবি বিন্দুর জন্য চাপটা দেওয়া আছে, ঠিক আছে? এই তিনটা জিনিস আমার দেওয়া আছে। এখন সি বিন্দুর চাপ জিজ্ঞেস করছে। আচ্ছা বলো তো ভাইয়া, আমি তোমাকে যখন বলছিলাম যে এই যে কার্নো ইঞ্জিনের ক্ষেত্রে তোমার এখানের মধ্যে কি হয়, সমষ্ণ যেমন রুদ্ধতাপীয় প্রক্রিয়া হয়, তখন আমি বলছিলাম যে তুমি কি কি দেখার জন্য। দেখো এখানে সি বিন্দু কে আছে, সি বিন্দু হয়েছে বি থেকে সি, বি থেকে সি, এটা কোন প্রক্রিয়ায় ঘটছে এটা আগে বলো, এটা কোন প্রক্রিয়ায় ঘটছে বলো তো? এটা হলো রুদ্ধতাপীয় প্রক্রিয়া। এইটুকু আমরা ক্লিয়ার কিনা? এইটুকু আমরা ক্লিয়ার। রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে এইবার আমাদের চিন্তা করা লাগবে, আমার চাপের মান জানতে চাচ্ছে। আর কিসের কিসের দেওয়া আছে, দেখো টেম্পারেচার দেওয়া আছে, টেম্পারেচার দেওয়া আছে, আর আমাকে জানতে চাচ্ছে চাপ, আর এখানে আবার P1 এর মানও দেওয়া আছে। এখন বলো তো ভাইয়া, রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় এই যে দেখো টি এবং পি এর মধ্যে সম্পর্ক তুমি কোন সূত্রটা শিখছিলা? এই যে এই সূত্রটা বলছিলাম না, তোমাকে আগে বোঝা লাগবে এটা কোন প্রক্রিয়া, রুদ্ধতাপীয় প্রক্রিয়া। তখন তুমি দেখবা যে কি কি ডাটা দেওয়া আছে, কি বের করতে বলতেছে। আমার যেহেতু টেম্পারেচার দেওয়া আছে, পি বের করতে বলতেছে, তার মানে এই সূত্রটা, সেটা কি সূত্র? T1P1 1 মাইনাস ইটা বাই ইটা। দেখো এই তো, দেখো এইটাই তো, তাই কিনা বলো তো ভাইয়া? কি হবে তাহলে? এইখানের মধ্যে দেখো, এইখানের মধ্যে দেখো T1, দেখো T1P1 ইটা বাই 1 মাইনাস ইটা, ইটা বাই 1 মাইনাস ইটা। দেখো তোমরা কিন্তু কি করবা, দেখো এই সূত্রগুলো কিন্তু ভালো মতো কি করতে হবে, আয়ত্তে আনতে হবে। তুমি যদি ভালো মতো এই সূত্রগুলো আয়ত্তে না আনো, এইটাকে দেখো উল্টাভাবে লিখছি, এটাকে তোমরা চাইলে এইভাবে লিখতে পারো। দেখো 1 মাইনাস ইটা বাই ইটা আর T2 বাই P2, তারপরে কি লিখতে পারবা 1 মাইনাস ইটা বাই ইটা। খুব ভালো কথা, তাই কিনা বলো তো ভাইয়া? এটা খুব ভালো মতো তোমরা বসাইতে পারবা। এখন দেখো ভাইয়া, এখানের মধ্যে তোমার কিচ্ছু বলা আছে কিনা আগে দেখো, এখানের মধ্যে কিচ্ছু বলা আছে কিনা। আমার এখানের মধ্যে কোনো কিছু বলা আছে, বলছে যে চারটে ধাপ দেখানো হলো, এরকম এরকম দেওয়া আছে, এরকম এরকম দেওয়া আছে, বলতেছে যে সি বিন্দুতে চাপ কত। এখানের মধ্যে আমাদের কোনো ধরনের কিসের কথা বলা নাই বলো তো ভাইয়া? আমাদের কোনো ধরনের, আমাদের এটার আগে আমরা স্টেপগুলো দেখি। তার মানে এখান থেকে আমরা কি বের করব, পি এর মানটা বের করব। দেখো T1/T2 লেখা যায় কিনা? T1/T2 লেখা গেলে এখানের মধ্যে দেখো তুমি কি লিখতে পারবা, P2/P1 1 মাইনাস ইটা বাই ইটা। এখন তোমার বের করা লাগবে উল্টা P2, তার মানে এইটাকে তুমি ওই পাশে পাঠাই দাও। ওই পাশে পাঠাই দিলে কি হবে, T1/T2, আর এটা কি হবে, ইটা বাই 1 মাইনাস ইটা, ইটা বাই কি হবে 1 মাইনাস ইটা। বুঝতে পারছো? এটা কি হবে 1 মাইনাস ইটা। এইবার দেখো ভাইয়া, এইবার দেখো এখানে আসো, মেইন আলোচনায় চলে আসো। আর এখানে কি হয়েছে, এখানে দেখো P2/P1 থাকবে। এবার বলো তো ভাইয়া, তুমি P2 এর মান বের করতে পারবা না? জাস্ট এখন সব মানগুলা বসাই দিয়ে তুমি কি করবা, P2 এর মান বসাই দিবা, সরি P2 এর মান বসাই দিবা। জাস্ট এখানে P1 এর মান তো তুমি জানোই, এই যে দেখো T1 এর মান জানো, T2 এর মান জানো, সবকিছু বসাই দিলে তোমার ম্যাথ শেষ। কিন্তু ঘ নাম্বারটা আমাকে কি বলছে, আমি এটা একটু কপি করি, দেখি আমাদের জন্য ঘ নাম্বারটা কি বলছে। দেখো এইটা যখন আমাকে ঘ নাম্বারটা এখন আমাকে কি বলছে, আমরা এখন ঘ নাম্বারটা দেখব। দেখো গ নাম্বারটা আমার রেকর্ড হয়ে গেছে, আমি ওইখানের মধ্যে তোমাদেরকে যখন পিডিএফ দিয়ে দেবো তখন ওইটা থেকে দেখতে পারবা, ঠিক আছে? ঘ নাম্বারটা আসো, ঘ নাম্বারটা আমাকে বলতেছে কি, প্রতিটি ধাপে এন্ট্রপি হিসাব করে ইঞ্জিনটি প্রত্যাগামী কিনা। প্রত্যাগামী হওয়ার জন্য তুমি সব সময় মনে রাখবা যে এন্ট্রপির মান শূন্য হওয়া লাগে। এন্ট্রপির মান কত হবে, আলটিমেটলি এন্ট্রপির মান কত হতে হবে, শূন্য হইতে হবে প্রত্যাগামী হওয়ার জন্য। এখন আমি বলি, তুমি যদি সমস্ত প্রক্রিয়ার এইটুকু সম্প্রসারণ আর সংকোচনটা বের করতে পারো তাহলেই কাজ হয়ে যায়। এখন সমস্ত প্রক্রিয়ায় আমরা কি কি জানি বলো তো ভাইয়া? আমরা কিন্তু এখানের মধ্যে কি জানি বলো তো? এইটুকু আমরা জানি, একটু আগে আমরা সূত্র শিখে আসছিলাম। কি সূত্র শিখে আসছিলাম বলো তো ভাইয়া? ds = dq/t, তাই কিনা বলো তো ভাইয়া? তার মানে আমার এখানে কি কি লাগবে, আমার এখানে কিউ এবং টি লাগবে। এখন এই জিনিসটা যদি লাগে, এবং এটা হলো আবার কি কার্নো ইঞ্জিনের জন্য, তুমি আমাকে বলো ভাইয়া, কার্নো ইঞ্জিনের জন্য আমরা একটা জিনিস জানি, Q1/Q2 = T1/T2, জানি কিনা? তো এখানের মধ্যে T1 T2 সব কিছু দেওয়া আছে, Q1 দেওয়া আছে, Q2টা বের করতে পারি না। দেখো Q1 এর মান দেওয়া আছে কত, 500, Q2 এর মান বের করতে হবে। T1 এর মান কত দেওয়া আছে দেখো তো, 1100, আর T2 এর মান কত দেওয়া আছে, 550। তার মানে এখান থেকে Q2 এর মানটা কত হচ্ছে দেখো তো, 250 জুল, 250 জুল আমাদের Q1 এর মান হয়ে গেছে। এবার বলো তো ভাইয়া, এবি পথে আমার কি হয়েছে, এবি পথে আমার কি, এবি পথে আমার এন্ট্রপি কত, এবি পথে এন্ট্রপিটা কত, মানে সমস্ত সম্প্রসারণে এন্ট্রপির মানটা কত বলো ভাইয়া? এন্ট্রপির মানটা কত? কারণ তুমি জানো যে এই রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে কি হয় বলো তো ভাইয়া, এন্ট্রপিটা স্থির থাকে, ওইটা নিয়ে হিসাব করা আমার কোনো
প্রয়োজনে নাই। আমার কি জিনিসটা হিসাব করা লাগবে, আমার সমস্ত প্রক্রিয়াটা হিসাব করলেই হবে। এবি পথে আমার কি বলতো ভাইয়া, এবি পথে এনট্রপির মানটা কি, ডিএস ইকুয়াল টু ডি কিউ বাই টি, মানে কিউ বাই টি। এখন কিউ ওয়ান এর মানটা কত দেওয়া আছে দেখো 500, আর টি ওয়ান এর মানটা দেওয়া আছে কত, তাই কিনা বলতো ভাইয়া 1100। তাহলে এটার মানটা কত হচ্ছে, এটার মানটা আসতেছে কত 0.45 জুল পার কেলভিন, ঠিক আছে, জুল পার কেলভিন। মনে রাখবে যে এনট্রপির একক কি, জুল পার কেলভিন। এবার দেখো ভাইয়া সিডি পথে দেখো সিডি পথে এনট্রপি কি হবে, ডিএস ইকুয়াল টু কি হবে বলো তো ভাইয়া, জাস্ট মাথায় নাও যে এটা হয়েছে যদি সমষ্ণ সম্প্রসারণ হয়, এটা কি হবে বলো তো ভাইয়া, সমষ্ণ সংকোচন। তাহলে সূত্রের মধ্যে কি আসবে, মাইনাস কিউ টু বাই টি টু। খুব স্বাভাবিক বিষয়, সংকোচন যেহেতু সেহেতু নেগেটিভ। তার মানে কিউ টু এর মান কত আসছে, একটু আগে বের করছিলাম 250, আর টি টু এর মান কত বের করছিলাম বলো তো ভাইয়া 550। এটা করলে আসবে -0.45। এবার বলো তো আলটিমেটলি তোমার এনট্রপি কত, আলটিমেটলি এনট্রপিটা হলো কত দেখো তো 0.45 -0.45 ইকুয়াল টু হলো 0। তার মানে এটা কি, এটা হলো প্রত্যাগামী আমার কি বলতো ভাইয়া ইঞ্জিন। তার মানে এখান থেকে আমরা বলতে পারবো, এইভাবে আমরা প্রত্যেকটা সিকিউ কিন্তু অ্যান্সার করতে পারবো। দেখো কি কি কানেক্টেড করছে, সমষ্ণ, সম্প্রসারণ, কার্ণ এবং এনট্রপি। দেখো 4টা কনসেপ্ট কানেক্ট করছে এখানের মধ্যে, একটা সিকিউর মধ্যে, ঠিক আছে। এবার আসো আমরা এই সিকিউতে আসি, আশা করি এই সিকিউটা আরো মজা পাবা। তোমার আসলে প্রশ্ন কিন্তু খুব বেশি কঠিন না, ঠিক আছে, যদি আমরা ধরে ধরে পড়তে পারি তাহলে কিন্তু প্রশ্ন আমাদের জন্য খুব বেশি কঠিন না, ঠিক আছে। এবার আসো ভাই এখানে কি কি বলতেছে, এইখানের মধ্যে বলতেছে যে তোমাকে রুদ্ধতাপীয় প্রক্রিয়া, দেখো প্রথমে একটা সিলিন্ডার 1 মোল হিলিয়াম গ্যাস বলছে, একটা একটা করে ইনপুট দাও, হিলিয়াম গ্যাস তার মানে কি 1 পারমাণবিক, 1 পারমাণবিক মানে কত 1.67। এরপরে আসো, তারপরে কি বলছে যে পরবর্তীতে উক্ত হিলিয়ামের আয়তন দেখো প্রথমে কি হয়েছে, আদর্শ তাপমাত্রা চাপে একটা সিলিন্ডার 1 মোল হিলিয়াম গ্যাস রাখা হয়েছে, পরবর্তীতে উক্ত হিলিয়ামের আয়তন প্রথমে সমষ্ণ প্রক্রিয়া পরে রুদ্ধতাপীয় প্রক্রিয়া 1.5 গুণ হয়। তার মানে প্রথমে তোমার হলো যে নর্মাল ছিল আর পরবর্তীতে 1.5 গুণ হয়েছে, ঠিক আছে, এইটুকু আমরা মনে রাখতে হবে। এখন তোমাকে প্রশ্নটা কি করছে, প্রশ্নটা আমাকে করছে কি দেখো, প্রশ্নটা আমাকে করছে রুদ্ধতাপীয় প্রক্রিয়া গ্যাসের চূড়ান্ত চাপটা কত, গ্যাসের চূড়ান্ত চাপ। দেখো রুদ্ধতাপীয় প্রক্রিয়া এখানে ভি আসছিল প্রথমত নরমাল, তারপরে রুদ্ধতাপীয় প্রক্রিয়া হয়ে গেছে কিন্তু 1.5 বি। এখন দেখো তোমাকে কি কি দেওয়া আছে বললো দাও, দেখো তো ভাইয়া এখানে তোমাকে কি কি দেওয়া আছে, চূড়ান্ত চাপ জানতে চাইছে, চাপ মানে আমার পি এর মানটা জানতে চাইছে, ঠিক আছে। এখন পি এর মানটা মানে পি টু এর মানটা, আর পি ওয়ান এর মানটা কিন্তু আমরা জানি 1.013 ইন্টু 10⁵ প্যাসকেল, ঠিক আছে। যেহেতু বলছে যে আদর্শ বলছে সেহেতু আমরা এটা বলতে পারি, ঠিক আছে, এইটুকু আমরা বলতে পারি, ঠিক আছে। এরপরে দেখো আমরা এখন বা এটাকে এন এম ইনভার্স টু এক একজন এক একটা ধরতে পারে, কোনো সমস্যা নাই। এবার আসো ভাই আমরা এখানে দেখি পি এবং ভি, চাপ এবং আমার আয়তনের মধ্যে রুদ্ধতাপীয় প্রক্রিয়া কি কি সূত্র ছিল, চাপ এবং আয়তনের রুদ্ধতাপীয় প্রক্রিয়া কি কি সূত্র ছিল দেখো এইখানের মধ্যে। দেখো রুদ্ধতাপীয় প্রক্রিয়ার চাপ এবং আয়তন P1 V1 এটা গামা বাই P2 B2 গামা, ঠিক আছে। তার মানে কি এখানে আসো এটাই বসাই দিব আমরা শুধু সিকিউতে। দেখো P1 V1 গামা ইকুয়াল টু P2 V2 গামা। তাহলে দেখো এখান থেকে কি লেখা যায়, এখান থেকে লেখা যায় P1 বাই P2 ইকুয়াল টু কি লেখা যায়, বা আমি একদম ডিরেক্ট P2 বাই P1 লিখি। আর এখান থেকে কি লেখা যায় দেখো তো, এখান থেকে লেখা যায় V1 বাই V2 গামা। তাহলে V1 দেখো V1 এর মানটা তো B ছিল, আর V2 এর মানটা 1.5 দেখো B হয়েছে, মানে 1.5 গুণ হয়েছে, আর গামার মানটা 1.67 8 VT। ওকে, আসলে এর মাঝখানে ভিডিওটা থেমে গেছিল, আমি টেরো পাইনি। তো এই ম্যাটটা তো আমরা P2 ইকুয়াল টু কি 1.67 এটা করে P1 এর মানটা বসাই দিলে আমার মোটামুটি ক্যালকুলেশনটা হয়ে যায়। কিন্তু এর পরবর্তী ম্যাটটাতে আমি অলরেডি করে ফেলছিলাম, পরে পিছনে গিয়ে দেখি যে এটা রেকর্ড হয় নাই, ঠিক আছে। এরপরে দেখো পরবর্তী ম্যাটটা কি বলছে, উদ্দীপক অনুযায়ী কোন প্রক্রিয়ায় বেশি কাজ সম্পন্ন হয়েছে। এখন এখানে কয়টা প্রক্রিয়া ছিল, একটা ছিল সমষ্ণ আর একটা ছিল রুদ্ধতাপীয়। তো সমষ্ণ প্রক্রিয়ার জন্য আমরা সূত্র জানি কি W ইকুয়াল টু NRT ln V2 বাই V1, আর রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে সূত্র জানি W ইকুয়াল টু NR ইটা -1 T1 - T2। এখন দেখো এইখানের মধ্যে এন এর মান জানি 1 মোল বলছে, আর এর মান জানি, টি এর মান জানি 200 কিছু আদর্শ তাপমাত্রা বলছে মানে 273 কেলভিন, এখানে লন V2 হয়েছে 1.5 ভি আর ভি, এগুলো সব বসাই দিলাম। এখানে সমষ্ণ প্রক্রিয়া মানটা আসছে 920। রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে দেখো W ইকুয়াল টু, আমি এখানের মধ্যে কি জানি না বলো তো ভাইয়া, এখানের মধ্যে আমি T1 জানি 273 কেলভিন, বাট T2 কি জানি, T2 জানি না।
কিন্তু আমি আবার আরেকটা সূত্র জানি রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে T1 B1 ইটা -1 T2 V2 ইটা -1। এটা কই থেকে এসে পাইছি? ওই যে আমাদের মনে আছে যে এই যে কতগুলা সূত্র, এই যে T1 B1 ইটা -1 T2 V2 P1, তার মানে টিবির আমি একটা সম্পর্ক মিলাইতে পারতেছি। টিবির যদি সম্পর্ক মিলাতে পারি তাহলে এই যে এখানে আসো, সেই সম্পর্ক দিয়ে আমি T2 এর মানটা বের করতে পারি না, কারণ V1 এর মান জানি, V2 এর মান জানি, V2 এর মান কি তো 1.5 V, আর B1 এর মান কত জানি B, আর ইটার মান কি জানি, যেহেতু এক পরমাণু বলছে তার মানে 1.67, এগুলো দিয়ে আমরা T2 এর মান বের করতে পারি, আর ওই T2টাকে আমরা এখানে বসাই দিলে ম্যাথ শেষ। ক্লিয়ার? তখন আমরা দেখবো যে কোন প্রক্রিয়ার মধ্যে কাজ বেশি সম্পাদিত হয়েছে। ঠিক আছে, আমি এই ক্যালকুলেশনটা তোমাদের উপর দায়িত্ব দিলাম। এরপরে সিকিউতে আসি। আমি বললাম না যে ম্যাক্সিমাম সিকিউ আলহামদুলিল্লাহ কভার করে দিব, যাতে তোমাদের কোনো কিছু করতে অসুবিধা না হয়। ঠিক আছে, কোনো কিছু করতে যাতে তোমাদের অসুবিধা না হয়, আমরা ওই জিনিসটা এনশিওর করবো ইনশাল্লাহ। ঠিক আছে, এরপরে আসো এই প্রশ্নটায় আসো। এখানের মধ্যে বহু জিনিসপাতি দেওয়া আছে। কি কি জিনিসপাতি দেওয়া আছে দেখো। কার্নো ইঞ্জিনের কোশ্চেন, V1 এর মান দেওয়া আছে, T1 এর মান দেওয়া আছে। এরপর দেখো B2 এর মান দেওয়া আছে, তারপর ইটার মান দেওয়া আছে, N এর মান দেওয়া আছে। এখানে দেখো T2 এর মান দেওয়া আছে। এখন তোমাকে কি জানতে চাইছে? সি বিন্দুতে আয়তন জানতে চাইছে। সি বিন্দুতে তোমার আয়তন জানতে চাইছে। এখন দেখো তোমার বি বিন্দুতে আয়তন দেওয়া আছে আর সি বিন্দুতে জানতে চাইছে, কিন্তু তুমি দেখো ভাইয়া বি বিন্দুতে কি কি দেওয়া আছে। বি বিন্দুতে তোমার জন্য টেম্পারেচার দেওয়া আছে, T1 দেওয়া আছে, সেটা কত? 500 কেলভিন। তারপর V2 এর মান দেওয়া আছে, কত দেওয়া আছে? 6 × 10³ মিটার কিউব। একই জিনিস বারবার করাচ্ছি। তারপরে দেখো এইখানের মধ্যে কি দেওয়া আছে, এইখানের মধ্যে T2 এর মান দেওয়া আছে 300 কেলভিন। তোমাকে জানতে চাচ্ছে কি? সি বিন্দুতে আয়তন মানে V2 এর মান। এখন তুমি আমাকে বলো ভাইয়া, তুমি মানে B3 এর মান, তুমি আমাকে বলো ভাইয়া, তুমি আমাকে বলো এইটা তোমাকে কার সূত্র মনে করায় দিচ্ছে বলো তো ভাইয়া? T1 V2 ইটা -1, T2 V2 ইটা -1, কার সূত্র মনে করায় দিচ্ছে? টিবির সূত্র। টিবির সূত্র মনে আছে? সেই টিবির সূত্র অ্যাপ্লাই করবা, ম্যাথ শেষ। ম্যাথ শেষ, আর করাই দেওয়ার কিচ্ছু নাই। ঠিক আছে, এবার বলতেছি কি দেখো, এবি প্রক্রিয়ায় এবং বিসি প্রক্রিয়ায় উৎপাদিত দেখো কৃত কাজ সমান হবে কিনা, একদম সেম লেভেলের প্রশ্ন। দেখো সব কিন্তু একই টাইপের প্রশ্ন। এবি প্রক্রিয়ায় উৎপাদিত কাজ দেখো, এবি প্রক্রিয়ায় কাজ, এবি প্রক্রিয়ায় কাজ কি? এনআরটি লন, যেহেতু সমষ্ণ প্রক্রিয়া, এবি মানে সমষ্ণ, লন V2/V1। এখন দেখো কি কি দেওয়া আছে। V2 এর মান দেওয়া আছে, V1 এর মান দেওয়া আছে, আমার কিসের মান? T এর মান দেওয়া আছে, R এর মান দেওয়া আছে, N এর মান দেওয়া আছে, সব দেওয়া আছে। তার মানে কি আমার কি কোনো প্যারা আছে? আমি সব বসাই দিতে পারবো না? সব বসাই দিতে পারবো। আর বলছে কোন প্রক্রিয়ায়, দেখো আরেকটা বলছে বিসি প্রক্রিয়ায়। মানে বিসি প্রক্রিয়া কোনটা বলো তো ভাইয়া? কাজ কি হবে? NR ইটা -1 T1 - T2, তাই কি না? তো T1 এর মান একটু আগে বের করছো, T2 এর মান তো জানোই, দেখো T1 এর মানও জানো, NR ইটা -1 বের করছো। মানে দুইটা প্রক্রিয়া তুমি জাস্ট ক্যালকুলেশন করে কাজের মান দেখবা, দেখবা যে দুইটার মান সমান কিনা। দুইটার মান কি হয়েছে বলো তো ভাইয়া? দুইটার মান ভিন্ন আছে, মানে সমান নাই। ঠিক আছে, সমান নাই, সমান হবে না। ঠিক আছে, কাজ সমান নাই। ঠিক আছে, তার মানে তোমরা এখান থেকে কি বুঝলাম? এখান থেকে আমরা বুঝলাম যে দুইটা প্রক্রিয়া মানে কৃত কাজ সমান হচ্ছে না। ঠিক আছে, নর্মাল কনসেপ্ট। কেন সমান হবে না? আর সহজ বাংলা বলে দেওয়া যায় যে সমষ্ণ প্রক্রিয়া আর রুদ্ধতাপীয় প্রক্রিয়া কখনো মান সমান হয়। এই সমষ্ণ প্রক্রিয়া আর এই সমষ্ণ প্রক্রিয়ার মানটা সমান হবে। ওকে, এবার আসো ভাইয়া, এইখানে আসো। একটা প্রশ্ন তোমাদের জন্য কি রাখা হয়েছে? ইঞ্জিনের সর্বনিম্ন তাপমাত্রা। আচ্ছা, ইঞ্জিনের সর্বনিম্ন তাপমাত্রা, এই টাইপের প্রশ্ন অনেক রাখা হয়ে গেছে। আমি একটা সিকিউ নেই, তোমার হলো যে একটু তোমাদেরকে আমি একটু সিকিউ নেই, একটা সিকিউ নেই। সেটা কিসের জন্য? এই সিকিউটা আসলে আমার নেওয়া দরকার হচ্ছে। সেটা হলো যে একটু লেখো যে বরফকে, এই যে আমরা একটু এই টাইপের সিকিউগুলো একটা সলভ করবো। ঠিক আছে, লাস্ট সিকিউ। ঠিক আছে, কোশ্চেন লেখো, লাস্ট কোশ্চেনটা লেখো। বলতেছে কি দেখো, সিয়াম 1 কেজি বরফকে, সিয়াম কি করছে? সিয়াম 1 কেজি বরফকে সে কি করছে? -10 ডিগ্রি সেলসিয়াস হতে কি কোথায় নিচ্ছে? 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানিতে রূপান্তর করছে। পানিতে, ধাপগুলো শুনো। এরপরে করছে আবার সামির 30 ডিগ্রি সেলসিয়াস থেকে, সামির 30 ডিগ্রি সেলসিয়াসের 1 কেজি পানিকে ও কি করছে? 100 ডিগ্রি সেলসিয়াসে তাপমাত্রায় বাষ্পে রূপান্তর করছে, মানে 100 ডিগ্রি সেলসিয়াসের বাষ্পে রূপান্তর করছে। এখন প্রশ্ন করতেছে কি, এখানের মধ্যে দেওয়া আছে যে তোমার যে LF এর মান দেওয়া আছে, LB এর মান দেওয়া আছে 3.36 × 10⁵, আর একটা দেওয়া আছে জুল পার কেজি, আর এখানে 2.26 × 10⁶ জুল পার কেজি। ঠিক আছে, এগুলো হলো দেওয়া আছে।
এখন তোমাকে প্রশ্ন করছে কি জানো, প্রশ্ন করছে যে সিয়ামের প্রক্রিয়ায় মোট প্রয়োজনীয় তাপ নির্ণয় করো। এই যে এইটাই হলো কি, ওই যে মনে আছে আমরা যে বলছিলাম যে তোমাকে আমি যখন এন্ট্রপি শিখাচ্ছিলাম তখন আমি কি বলছিলাম যে এই যে ডি কিউ ইকুয়াল টু কি হবে বলো তো ভাইয়া, ওই যে এমএলএফ এমএলবি এই জিনিসগুলো। এখন দেখো এইটা অনেকটা সহজ ম্যাথ। কেন সহজ ম্যাথ? দেখো আমাদের যখন দেখো সিয়াম কি করছে, সিয়াম 30°C তাপমাত্রায় প্রথমে কি করছে সিয়াম, দেখো -10°C থেকে কোথায় গেছে, 30°C তাপমাত্রায় গেছে। এরপরে কি করছে সিয়াম, দেখো বলছে কি সামিরের, দেখো প্রথম কাজটা কি করছে সিয়াম করছে। এরপরে কি করছে, এখান থেকে সামির শুরু করছে, এখান থেকে কে শুরু করছে, সামির। যদি এখান থেকে সিয়ামের থেকে চাইতো তখন আমরা কি করতাম, এই তাপমাত্রা আর এই তাপমাত্রা কিসে থেকে কিসে বলো তো ভাইয়া, বরফ থেকে কিসে হইছে, বরফ থেকে পানিতে হইছে। আমি কি বলছিলাম, এমএলএফ এলএফ এলএফ এলএফ, আর যখন ইয়া চাইবে তখন কি হবে, এলবি এলবি। এবার দেখো ভাইয়া যখন ওরা এই যে তাপমাত্রা যখন নিজেদের মধ্যে পরিবর্তন হয়েছে তখন কি, আমি কিন্তু এটা শিখাইছিলাম তোমাদেরকে যে যখন পানি 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 এই যে এখানে আসো এখানে আসো এখানে আসো ভাইয়া, যখন তোমার কি হয়েছে তাপমাত্রা পরিবর্তন এনট্রপি পরিবর্তন, তখন আমি কি শিখাইছিলাম, এমএস লন T2/T1, তাই না? বলো তো ভাইয়া। তার মানে কি তোমার এটা কখন হয়, যখন তোমার পানি যখন 30° থেকে কততে গেছে, 100-তে গেছে। আবার যখন তোমাকে এখানে বলছে যে 100°C পানিকে আবার বাষ্পে রূপান্তর করতেছে 1 কেজিতে, তখন কি হবে, এই যে তখন হবে এই যে DS = ml/T এইটা। কিন্তু তোমাকে এখানে চাইছে তাপ, তোমাকে এখানে এনট্রপি চাই নাই, এনট্রপি চাইলে টি দিয়ে ভাগ করে দিতাম। যেহেতু তাপ চাইছে, বলো তো ভাইয়া সামির এই যে 30°C থেকে, দেখো 30°C থেকে ও কোথায় নিছে, 100°C নিছে। তখন আমার কি হয়েছে, তখন আমার কি ইকুয়াল টু হয়েছে কি ms ডেল থিটার। এই এসটা কি পানির সুপ্ত তাপ, সেটা কত বলো তো ভাইয়া, 4200। আর এম এর মান 1 কেজি, 4200। আর এখানে ডেল থিটার মানে কত বলো তো ভাইয়া, এখানে 373 কেলভিন মাইনাস এখানে যত হয় 273 30 কত হয় 293 303। ঠিক আছে, এইটুকু হলো আমার কিসের মান, এইটার মান। এরপরে দেখো ভাইয়া তোমার কি বলছে, 100°C পানিকে বাষ্পে পানি থেকে বাষ্পে রূপান্তর করতে হইতেছে, তখন কি হবে, এমএলবি কিউ এর মান। তাহলে এম এর মানটা কি 1 কেজি, আর এলবি এর মানটা তো তোমরা জানোই, সেটা কত দেওয়া আছে, 2.26, দেখো এটা দেওয়া আছে। এখন তোমাকে বলছে কি, দেখো তোমাকে বলতেছে কি, দেখো তোমাকে বলতেছে সামিরের মোট তাপ কত, সামিরের মোট তাপ হবে Q=Q1 প্লাস Q2, মানে এই দুইটার যোগফল, তাই কিনা? যদি বলতো যে সিয়াম এবং সামিরের মোট তাপ কত, তখন সিয়ামেরটা কিভাবে বের করতে বলতো ভাইয়া, সিয়ামের কি করছে, সিয়াম যে কাজটা করছে, যে সিয়াম করছে কি, এই যে তোমার হলো যে প্রথমে কত ছিল -10°C থেকে ও প্রথমে 0°C যাবে, তারপর 0°C থেকে সে বরফ থেকে পানিতে যাবে। তার মানে -10 থেকে সিয়ামের আগে কোথায় যাইতে হবে, 0°তে যাইতে হবে। ঠিক আছে, এইটার জন্য ও কি করবে, একটা এই যে মানে বরফ থেকে তোমার হলো যে 0°C বরফে, মানে তুমি জাস্ট এইভাবে মনে রাখবা, এটা দিয়ে গুলালে ঝামেলা হয়ে যাবে। কেন জানো, কারণ হচ্ছে তুমি দেখো বরফ থেকে আগে আমাকে কিসে যাইতে হবে বলো তো ভাইয়া, পানিতে যাইতে হবে, পানি থেকে তারপর বাষ্পে। এই জন্য তোমাকে এই প্রশ্নটা করছে যে তোমাকে কার জন্য বলছে, যে সামিরের জন্য বলছে। তুমি যখন সিএমে যাইতা তখন একটা ঝামেলা পেকে যাইতো। এখানে আরেকটা মজার বিষয় আছে, এইটা হলো মেইন জিনিস এখানের মধ্যে যদি তোমাকে এনট্রপির কথা বলতো তখন তুমি কি করতা বলো, তোমাকে প্রথমত -10°C থেকে প্রথমত 0°C বরফে যাইতা। কোথায় যাইতা, বরফে যাইতা। এখন বরফে গেলে তুমি আমাকে বলো ভাইয়া ms ডেল থিটার, তখন তুমি কি করতা, ডেল থিটার এস এর মান তখন কি জানতা, বরফের মানটা জানো, সেটা কত 2100। আর তুমি এখানে ডেল থিটার মানে কত বলো তো ভাইয়া, এখানে 200 কত 273, আর এখান থেকে তুমি এটা বাদ দিলে কত হবে, 200 তোমার মেবি 63। এই তো 263, তাই কিনা, হ্যাঁ 263। এইটা করে তুমি এখানে 0°C যাইতা। সামিরের ক্ষেত্রে বলতেছি, সামির তারপর কি করছে, 0°C বরফ থেকে 0°C তো ও কি করছে বলতো ভাইয়া, 0°C পানি থেকে ও কি করছে 30°C পানিতে গেছে, তাই না? হ্যাঁ 30°C পানিতে গেছে। তখন ওর ক্ষেত্রে কি হবে বলতো ভাইয়া, তখন ওর ক্ষেত্রে কি হবে তুমি আমাকে বলো ভাইয়া, যখন ও 0°C থেকে 30°C পানিতে যাইতে পারবে, নাকি 0°C বরফ থেকে ওকে আগে কি করতে হবে, 0°C পানিতে যাইতে হবে, তারপরে ও কি করবে জানো, 0°C পানি থেকে ওকে 30°C
কিসে যাইতে হবে, এই পানিতে যাইতে হবে। তার মানে ওর স্টেপগুলো দেখো, -10 থেকে প্রথমে 0°C বরফ, 0°C বরফ থেকে 0°C পানি, এই যে 0°C বরফ থেকে 0°C পানি, তখন mLF ইউজ হবে। মানে 1 × LF এর মানটা কত, যে বরফের ক্ষেত্রে 3.3 × 10⁵। আর যখন ও 0°C থেকে 30°C পানিতে যাইতেছে, তখন কি হইতেছে বলো তো ভাইয়া, পানি থেকে পানি মানে ms ডেলথিটা। বুঝতে পারছো ভাইয়া? তখন 5টা স্টেপ, মানে এই 5টা স্টেপ হইতো। এখানে Q1 Q2 লিখতা না, তখন Q1 Q2 Q3 Q4 Q5 হইতো যদি সামির এবং সিএম বলতো। আর যদি জাস্ট এনট্রপি বলতো, সব ঠিক আছে, এনট্রপি বললে সব কিছু ঠিক থাকবে, শুধু পার্থক্য কি হবে জানো, শুধুমাত্র টেম্পারেচার দিয়ে ভাগ করবা, ms ln T2/T1, mlf/T, mlv/T, জাস্ট এই টেম্পারেচার, আর কোনো পার্থক্য নাই, আর কিচ্ছু নাই। বুঝতে পারছো ভাইয়া? এর চাইতে সহজ প্রশ্ন কিভাবে হইতেছে দেখো, এখানে যখন থাকবে তখন হয়েছে কি ms ln T2/T1 হবে, যখন 0°C পানি থেকে এটা হবে কি mlf/T, আবার যখন এই 0°C থেকে এটাতে হইতো ms ডেলথিটার বাই ms কি হইতো বলো তো ভাই, ms ln T2/T1। যখনই তোমার এখানের মধ্যে টেম্পারেচার পার্থক্য হইতেছে, তখন T2/T1 আসবে, আর যখনই পার্থক্য হচ্ছে না, এরকম mlb হচ্ছে, mlv/T হবে। বুঝছো বুঝছো বুঝছো? এটা বুঝতে পারলে অল টাইপের সিকিউ কমপ্লিট আমাদের। তো সবার জন্য শুভকামনা রইলো, এই চ্যাপ্টারটা যদি ভালো মতো করতে পারো, 2টা সিকিউ কমন চলে আসবে ইনশাল্লাহ। আমি মোটামুটি সব টাইপের সিকিউ কভার করে দেওয়ার চেষ্টা করছি। আশা করি যে ক্লাসটা মোটামুটি পুরোটা দেখলে তোমার আর কোনো সমস্যা থাকবে না এই চ্যাপ্টারে। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।